আমন্ত্রণ সবাইকে বিশেষ আলোচনা কেমন বাংলাদেশ অনুষ্ঠান সঙ্গে আছেন আশিক রহমান। দর্শক, বাঁধভাঙা গণ আন্দোলনের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর যৌক্তিক অযৌক্তিক নানান দাবি আর আন্দোলনে সারা দেশে নৈরাজ্যকর পরিবেশ তৈরি করেছে কিছু পক্ষ। এতে অন্তর্বর্তী সরকার ও রাষ্ট্র মেরামতের উদ্যোগ যেমন ব্যাহত হচ্ছে, তেমনি সৃষ্টি হচ্ছে চরম জনভোগান্তি। রাজধানীতে ব্যাটারি চালিত রিক্সা বন্ধে উচ্চ আদালতের নির্দেশের প্রতিবাদে বৃহস্পতিবারও ঢাকার বিভিন্ন স্থানে বিক্ষোভ এবং অবরোধ করেছে রিক্সা চালকরা। বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমির কলেজের শিক্ষার্থীদের রেল ও সড়ক অবরোধে সম্প্রতি অচল হয়ে পড়েছিল পুরো রাজধানী। এর আগে কিছু শিক্ষার্থীর দাবির মুখে এইচএসসি পরীক্ষা বাতিল হওয়ার মতো ঘটনা আমরা দেখেছি। আবার আরেকটি পক্ষ সচিবালয়ে ঢুকে ফলাফল বাতিলের দাবি নিয়ে আন্দোলন করতে দেখেছি। অন্তর্বর্তী সরকারের মেয়াদ 3 মাস পেরিয়ে গেলেও এখনো স্বস্তি ফেরেনি শিল্পাঞ্চলে। প্রায় প্রতিদিনই কোনো না কোনো কারখানায় হামলা, ভাঙচুর, শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটছে। নিত্য পণ্যের বাজারেও চলছে নৈরাজ্য। প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান সহ সবখানি বিরাজ করছে এক ধরনের অস্থিরতা। কিছুদিন আগে ডাক্তার, টেকনোলজিস্টদের পর দাবি আদায়ে ফিজিওথেরাপিস্টরাও স্বাস্থ্য অধিদপ্তর ঘেরাও করেছে। এভাবে প্রায় প্রতিদিনই কোনো না কোনো পক্ষ দাবি আদায়ের নামে নৈরাজ্য সৃষ্টি করছে। বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, যে পরিবর্তন ও সংস্কারের তীব্র আকাঙ্ক্ষায় ছাত্র জনতা প্রাণ বিসর্জন দিয়েছেন, এসব দাবি আর আন্দোলনের চাপে তা বারবার চ্যালেঞ্জের মুখে পড়ছে। অন্তর্বর্তী সরকার এসব পরিস্থিতি মোকাবেলায় শক্ত পদক্ষেপ কেন নিচ্ছে না তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। এমন প্রেক্ষাপটে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় নৈরাজ্য মুক্ত বাংলাদেশ চাই। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক নাজমুল হাসান, জাতীয় নাগরিক কমিটির সদস্য ফয়সাল মাহমুদ শান্ত, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, বিএফইউজের সাবেক মহাসচিব ও সিনিয়র সাংবাদিক এম এ আজিজ, এবং অনলাইনে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর জুবাইদা নাসরিন। যাচ্ছি মূল আলোচনায়। অধ্যাপক ডক্টর জুবাইদা নাসরিন, অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে বিভিন্ন পক্ষ কেন এভাবে দাবির ঝাঁপি নিয়ে ঝাঁপিয়ে পড়লো? ধন্যবাদ। একটি বিষয় আমার কাছে মনে হয় যে 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 বৈষম্যবিরোধী আন্দোলন থেকে শুরু করে এ পর্যন্ত আসলে আমাদের শিক্ষার্থীরা রাজপথে আছে, সেটি আমাদের জন্য একটি, আমি মনে করি একদিকে যেমন খুব ভালো দিক, অন্যদিকে আসলে আমরা শিক্ষাঙ্গনের যে বিষয় আশয়গুলো দেখছি, সেটিতে যে খুব ভালো বিষয় মনে হচ্ছে, সেটিও আমার মানে এরকম বলা খুব কঠিন হয়ে পড়ছে। এই বিষয় হলো যে আমাদের মনে রাখতে হবে যে আমরা যে এই 3 মাসের যদি সরকারের কার্যক্রম বা কিংবা যে বৈষম্য আহ বিরোধী ছাত্র আন্দোলনের যে থেকে যে গণঅভ্যুত্থান হয়েছে, সেটির যে মূল জায়গা ছিল বৈষম্যহীনতা, সাম্য, সমতা এবং ন্যায্যতা প্রাপ্তি, সবকিছুর মধ্যে যে বিষয়গুলো ছিল সেটি হলো প্রতিষ্ঠানগুলোকে সচল, কার্যকর এবং নিরপেক্ষ এবং করা, এবং সেটি হবে সংস্কারের মাধ্যমে। কিন্তু আমরা দেখেছি যে গত 3 মাস ধরে যে একদিন দাবি দাওয়া নিয়ে আমরা দেখছি ছাত্ররা আপনার এসএসসি পরীক্ষা বাতিল করেছে, বা তারা বলেছে যে গণপাস চেয়েছে। তারা আবার যে নতুন করে তাদের পরীক্ষার ফলাফলের যে মূল্যায়ন সেটি করার জন্য সচিবালয়ে চলে যাচ্ছে, যে কেউ সচিবালয়ে গিয়ে আন্দোলন করছে, এবং আহ অন্তর্বর্তীকালীন সরকার সেগুলো মেনেও নিচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে। এখন এই যে মেনে নেওয়ার যে রাজনীতি, মেনে নেওয়ার যে মানসিকতা, সেটি একভাবে কিন্তু এই দাবি দাওয়া এবং নৈরাজ্যকেও সামনে আনছে। দ্বিতীয়ত যে বিষয়টি আমি আসলে আলোকপাত করতেছি, সেটা হলো মব নির্ভর আসলে সরকার। তো এখন দেখুন, এই যে একটা মব তৈরি করে একটা একজনের বাধ্যবাধকতা তৈরি করার যে মানসিকতা তৈরি হয়েছে, সেটি আসলে আমার বিচলিত হওয়ার জায়গা। এখন ধরুন, গত 3 দিন আগে আপনার যে তিতুমির কলেজ, সেখানে কিন্তু রাস্তা বন্ধ করে দিল। সেখানে তারা দাবি করলো যে বিশ্ববিদ্যালয় ঘোষণা করতে হবে। গতকালকে ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে যে মারামারি হলো, এবং প্রায়শই আমরা এটা দেখছি যে বিভিন্ন আহ কলেজগুলো, বিশেষ করে 7 কলেজ বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য তাদের দাবি দেওয়া শুরু করেছে। তবে এই যে পাড়ায় পাড়ায় বিশ্ববিদ্যালয় হওয়ার প্রবণতা অবশ্যই কর্তৃত্ববাদী সরকারের শিক্ষা ব্যবস্থাকে এক ধরনের আপনার যে খুব মানে অবহেলার জায়গা নিয়ে যাওয়ার যে একটা ধারা ছিল, একটা মানসিকতা ছিল, সেটার একটা আহ আপনার অব্যাহত করার আমরা দেখছি যে সবসময় বিশ্ববিদ্যালয় চায় যে সব যেখানে সেখানে বিশ্ববিদ্যালয় হতে হবে। তো এখন সেই দাবিটি আসলে কিভাবে উপস্থাপিত হবে, সেই দাবিটির এখন বর্তমান যে আহ ধরন আমরা দেখছি, ধরন ধারণের সঙ্গে পরিচিত হচ্ছি, কিংবা ধরন ধারণের সঙ্গে একভাবে আত্মস্থ করার যে আম, আমাদের
মনোযোগ তৈরি হচ্ছে সেটি হলো আসলে একেবারে মবক্রেসি। জি ধন্যবাদ আপনাকে, আমি পরে আবার আসবো। জনাব ফয়সাল মাহমুদ শান্ত, সবার সম্মিলিত আন্দোলনে স্বৈরাচারের পতন হলো, কিন্তু এখন যখন সবাই মিলে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করা দরকার, তখন বিভিন্ন গোষ্ঠীর দাবি আদায়ের নামে সরকারকে বেকায়দায় ফেলছে। এটাকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে। প্রথম বিষয় হচ্ছে আমাদের বর্তমান সময়ে যে আন্দোলনের প্রেক্ষাপট এবং সরকারের যে কার্যক্রমের পরিধি, এই দুইটা বিষয় আসলে আমাদের মাথায় রাখতে হবে। একটা হচ্ছে এই দেশের মানুষ আন্দোলন করেছে বৈষম্যের বিরুদ্ধে এবং এক কথায় বলতে গেলে তার অধিকারের জন্য আন্দোলন করেছে। আন্দোলন করার পরবর্তীতে একটি রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন হয়েছে, তার প্রেক্ষিতে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে আমাদের জনগণের প্রেক্ষিতে কিংবা যেই ধরনের রাজনৈতিক স্টেক হোল্ডারগুলো রয়েছে এই বাংলাদেশে, তাদের একটা বিষয় বোঝা উচিত যে আসলে বর্তমান সময়ে যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে তার আসলে কাজের পরিধিটা কি। পরিধিটা হচ্ছে যে এই বৈষম্যের পিছনে যেই ধরনের প্রাতিষ্ঠানিক এবং আইনি যেই ধরনের জটিলতাগুলো রয়েছে কিংবা যেই বিষয়গুলো বৈষম্য তৈরিতে সহায়ক ভূমিকা পালন করেছে সেই বিষয়গুলো বিলুপ্ত করে এমন একটা ব্যবস্থা তৈরি করা যাতে এই প্রাতিষ্ঠানিকভাবে বৈষম্য তৈরি না হয়। দ্বিতীয়ত হচ্ছে রাষ্ট্রের এই বিভিন্ন ধরনের ক্ষেত্রগুলোর একটা স্থিতিশীল অবস্থা তৈরি করে একটা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতার ট্রানজ্যাকশন তৈরি করা এবং লং টার্মে যেন একটা দেশে গণতান্ত্রিক একটা পরিস্থিতি তৈরি হয়। কিন্তু সমস্যা হয়ে গেছে আবার গণমানুষ যখন আন্দোলন করেছে তার ক্ষেত্রে কিন্তু এই প্রাতিষ্ঠানিক যেই সংস্কার কিংবা হচ্ছে প্রাতিষ্ঠানিক যেই সিস্টেমেটিক বিষয়গুলো সেগুলোর থেকেও আন্দোলন পরবর্তী সময় যখন খুনি কিংবা স্বৈরাচারী শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে তখন আমরা বিভিন্ন গ্রুপে গ্রুপে ভাগ হয়ে গিয়েছি। যেমন যারা রাজনৈতিক দলগুলো করতো তারা সবাই রাজনৈতিক ব্যানারে নিজেদের অধিকার নিজেদের স্বার্থগুলো আদায় করার চেষ্টা করছে। যারা বিভিন্ন ধরনের বিভিন্ন প্রাতিষ্ঠানিক থেকে ব্যক্তির জায়গা থেকে আন্দোলন করেছিল তখন কিন্তু কেউ কারো পরিচয় নিয়ে আন্দোলন করেনি, সবাই একটা প্ল্যাটফর্মে এসে আন্দোলন করেছে। কিন্তু এখন যে যার স্বার্থগুলো কিংবা যদি আমি পজিটিভলি বলি অধিকারগুলো আদায় করার চেষ্টা করছে। কিন্তু আমার মনে হয় যে এটি সরকারের জন্য অনেক ধরনের জটিলতা তৈরি হচ্ছে। রাজনৈতিক দলগুলোর এক ধরনের চাপ রয়েছে যে আসলে খুব দ্রুত সময়ের মধ্যে তারা ক্ষমতায় আসতে চায়, আবার জনমানুষের একটা আকাঙ্ক্ষা রয়েছে যে আসলে আমার এই ধরনের প্রাতিষ্ঠানিক এমন কোনো ব্যবস্থা রেখে যেন কেউ ক্ষমতায় না আসে যাতে করে আবার আরেকজন শেখ হাসিনা বাংলাদেশে তৈরি হতে পারে। সেই জায়গা থেকে এই দুটি আকাঙ্ক্ষার মধ্যবর্তী জায়গায় যখন অন্তর্বর্তীকালীন সরকার থাকে এবং তাকে যখন অন্যান্য বিষয়গুলো একেবারেই ছোট থেকে বড় সমস্ত বিষয়গুলো দিয়ে যখন চাপ তৈরি করা হয় তখন কিন্তু এই দুটি আকাঙ্ক্ষার মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হয় যেটি সলভ করার দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকার, সেটি তিনি করতে পারে না। কীরকম? যেমন বিশ্ববিদ্যালয় যে তৈরির ঘটনা, বিশ্ববিদ্যালয় তো একটা ঘোষণার মধ্যে দিয়ে একটা বিশ্ববিদ্যালয় হয় না। 7 কলেজ যে দাবি করছে যে তাদের আলাদা আলাদা কিংবা একত্রে একটা বিশ্ববিদ্যালয় তৈরি করা, এটি তো অন্তর্বর্তীকালীন সরকার কি পারে? একটা ঘোষণা দিতে। কিন্তু বিশ্ববিদ্যালয় একটি লম্বা প্রক্রিয়া, তার একটা প্রতিষ্ঠার বিষয় আছে এবং এই যে রাস্তার মোড়ে মোড়ে বিশ্ববিদ্যালয় তৈরি করা, এটি শেখ হাসিনা কেন করতো? যে তাদের বিভিন্ন ধরনের মানুষকে পুনর্বাসন করা এবং বাপ দাদা থেকে 14 গোষ্ঠী যত মানুষের নাম যেন বাংলাদেশের মানুষ কখনো না ভোলে সেই নামগুলো দিয়ে বিশ্ববিদ্যালয় তৈরি করা, এটি তো আসলে এই সরকারের লক্ষ্য না। এই সরকারের লক্ষ্য যে দুটি বললাম সেই জায়গা থেকে এই বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যদি এমন হয় যে 1 বছর পরে 2 বছর পরে 5 বছর পরে সরকারের পরিবর্তন হওয়ার প্রেক্ষিতে এই বিশ্ববিদ্যালয়গুলো একটি রাজনৈতিক সরকার এসে করবে, তাতে কিন্তু দেশের কোনো পরিস্থিতি খারাপ হচ্ছে না। বরঞ্চ এখন এই বিশ্ববিদ্যালয়ের আন্দোলন থেকে শুরু করে যে কোনো আন্দোলন হলেই যে, এবং আন্দোলনের জায়গাটা একটা ম্যাম বলেছেন যে আসলে আমাদের একটা মব সংস্কৃতি তৈরি হয়েছে। হয়তো ভিন্নভাবে কেউ বলতে পারে যে মব সংস্কৃতি আমাদের 5 আগস্টের আগেও তৈরি হয়েছিল, মানুষজন রাস্তায় নেমে এসেছিল। বুঝতে হবে যে দুইটা সরকারের ধরনের মধ্যে পার্থক্য রয়েছে। যখন শেখ হাসিনাকে নিয়মতান্ত্রিকভাবে বিভিন্ন ধরনের দাবি মানুষ জানাচ্ছিল তখন সেটি যখন তিনি না মেনে মানুষের উপরে ব্রুটাল হয়েছিল তখন মানুষ বাধ্য হয়েছিল নিজেদের হাতে আইন তুলে নিতে কিংবা প্রতিবাদের হাতিয়ারটি তুলে নিতে। কিন্তু এই সরকারের নেচারটি কিন্তু এরকম না। যতই আন্দোলন হচ্ছে সরকার চেষ্টা করছে তাদের সাথে সমঝোতা করার, তাদেরকে কিভাবে ম্যানেজ করা যায়। কিন্তু মব কিন্তু আমাদের দেশের সামগ্রিক যে মানুষের পরিবর্তন সেই জায়গা থেকে কিন্তু মানুষ কিন্তু সহযোগিতাটি করছে না। তো একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, মানুষ দেশের জনগণ যেরকম তারা কিন্তু সেই ধরনের শাসকই আসলে ভবিষ্যতে পাবে এবং সেই ধরনের শাসকই নির্ধারণ করে। আমরা যদি এই হাজার হাজার মানুষের রক্তের মধ্যে দিয়ে যেই দেশটি পেয়েছি সেটিকে যদি একটি সুন্দর গণতান্ত্রিক বৈষম্যহীন এবং অধিকার ভিত্তিক রাষ্ট্র করতে চাই তাহলে কিন্তু সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলো এবং জনগণের পক্ষ থেকে ত্রিমুখী আমাদের একটা সাপোর্ট দরকার। যদি সেটি না হয় তাহলে আসলে আমাদের এই শহীদদের এবং আহতদের যে ত্যাগ সেই ত্যাগের সাথে আসলে নিঃসন্দেহে কোনো ধরনের জাস্টিস করা হবে না। ধন্যবাদ আপনাকে। জনাব এম এ আজিজ, জনগণের বিপুল ম্যান্ডেট থাকার পরেও কেন অন্তর্বর্তী সরকার এসব আন্দোলন নিয়ন্ত্রণ করতে পারছে না? ধন্যবাদ আপনাকে। একটি সমাজ যদি গণতান্ত্রিক হয়, আইনের শাসন থাকে, সুশাসন থাকে এবং মানুষের মনোজগতেও যদি গণতান্ত্রিক চর্চা বা কালচার থাকে
তাহলে সেই সমাজটা কিন্তু সঠিকভাবে চলে। তো আমাদের দেশে হয়েছে কি, পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট যাওয়ার পরে অর্থনীতি, প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান একদম ধ্বংস করে ফেলেছে। যার ফলে এই সরকার এখন যে অন্তর্বর্তীকালীন সরকার, যে গতিতে এবং ইফেক্টিভ সরকার দরকার ছিল, এই সরকার অতটা ইফেক্টিভ ওয়েতে কাজ করতে পারছে না, যার ফলে এই উপসর্গগুলি তৈরি হচ্ছে। দ্বিতীয়ত, বিপ্লবের পরে প্রতি বিপ্লব থাকে। অনেক ঘটনায় আগে আপনি দেখেন, লক্ষ্য করেন, অনেক ঘটনায় কিন্তু প্রতি বিপ্লবের অংশ ছিল, এগুলোও লক্ষ্য করতে হবে। এখন ধরেন আপনি যেমন বলেছেন রিক্সা, আমি কিন্তু এখানে বলবো যে রিক্সা ব্যক্তিগতভাবে আমি মনে করি বিশ্বায়নের যুগে একটি রাজধানী সারা বিশ্বের জন্য। এখানে স্লো যান, আপনার কুইক যান, বাস, ট্রাক, কার একই লেনে চলবে, একই রাস্তায় চলবে, এটা হতে পারে না। তারপরেও আমি বলবো 2003 সালে এই দেশে প্রথম কিন্তু এই ব্যাটারি চালিত রিক্সা আসে চীন থেকে। 2012 সাল থেকে এখন আমাদের দেশেই কিন্তু আমাদের নিজস্ব প্রযুক্তিতে এটা হচ্ছে এবং এটা নিয়ন্ত্রণ করা হয় নাই। এবং এই যে ছাত্রদের নেতৃত্বে যে বিপ্লব ঘটে, তখন একটা সুবিধায় সব ব্যাটারি চালিত যানগুলি আপনার মহল্লার ভিতরে ছিল, এটা মেইন রাস্তায় এসে পড়েছে। এখন আপনার রাস্তাঘাটেও চলা যায় না। দুই, সবচাইতে যে জিনিসটা আলোচনা করা হয় না, সব লোক ঢাকা কেন্দ্রিক, যত রিক্সা চালক সব গ্রাম থেকে চলে আসে ঢাকা শহরে, ভাবে যে এখানে আয় রোজগার বেশি। কিন্তু দেশে কিন্তু আমাদের জিডিপিতে বিরাট একটা কন্ট্রিবিউশন আছে কৃষি, সেখানে কিন্তু কোনো শ্রমিক পাওয়া যাচ্ছে না এই কৃষকরা, এই রিক্সা চালক থেকে। এক, আর হলো ব্যাটারি চালিত যে রিক্সাগুলি চলে, এই যে ইলেকট্রিসিটি যে কনজিউম করে, এটা কিন্তু ওই চালক হয়তো দিনে 500-700 টাকা পায়। একটা রিক্সায় কিন্তু ব্যাটারি চালিত রিক্সার ভাড়া দেয় 600 টাকা, খুব বেশি থাকে তাও আমি বলবো না। কিন্তু ওই যে মধ্যস্বত্ব যারা রিক্সা বানায়, যারা তৈরি করে, বেনিফিটটা কিন্তু তারা নিয়ে যায়। এবং এই বিদ্যুৎটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে অবৈধ, বিভিন্নভাবে সহায়তায় আপনার এই বিদ্যুৎটা তারা কনজিউম করছে। হ্যাঁ, তো এই জন্য আমি বলছি, ধরেন আমাদের এখন পরিসংখ্যানও নাই। বুয়েট একটা জরিপ করেছে যে ঢাকার শহরে আপনার অটোরিক্সা, এই ব্যাটারি চালিত রিক্সা আছে 12, আর এমনি রিক্সা, ম্যানুয়াল রিক্সা সহ, প্যাডেল চালিত রিক্সা সহ 12 লক্ষ। এটা আনুমানিক 12 লক্ষ। তো 12 লক্ষ, আমার তো এই যে এক্সপার্টরা বলে বাস নাই, বাস পাওয়া যাচ্ছে না, চলবে কেমনে? বাসের তো গতি নাই। আপনার রাস্তার ধারণ ক্ষমতা অনুযায়ী ট্রান্সপোর্ট থাকতে হবে। আর আমাদের দেশে হলো মানুষ বাস পায় না, বাস নাও আরও জাম লাগায়, আরও জাম লাগে। সুতরাং সব কিছু বিবেচনা করে এই ঢাকা শহরকে যদি বসবাসের উপযোগী করতে হয়, তাহলে কিন্তু আমার বক্তব্য হচ্ছে নির্মম যে এই অটোরিকশা, প্যাডেল চালিত রিক্সা, অটোরিকশা বলতে আমি বেবি ট্যাক্সির কথা বলছি না, গ্লোবালাইজেশনের যুগে রাজধানীতে এটা থাকা উচিত না। কারণ আমাদের পল্লীতে কিন্তু কৃষিকার্য কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে, লোক পাওয়া যায় না। আমাদেরও গ্রামে তো জমি জমা আছে, কোনো লোক নাই, সব ঢাকা শহরে চলে আসে। আমার কাছে মনে হচ্ছে যে এখন এই দেশে আপনি যেটা বলছেন যে কিছু আগে ছিল প্রতি বিপ্লবের চেহারা ছিল, এখন ধরেন এই যে রিক্সা, এই যে ইউনিভার্সিটি দাবি করা, এগুলো হলো ইফেক্টিভ দরকার। তিতুমির কলেজ কেন ইউনিভার্সিটি চাইবে? এই পোলাপন তো বাংলাও কইতে পারে না, টেলিভিশনে কথা বলে তো কিছুই জানে না, বলতেও পারে না, ভাষাও জানে না। এগুলোকে ইউনিভার্সিটিতে পড়ার সার্টিফিকেট দিয়ে কী করবে? ফ্যাকাল্টিকে কয় ফ্যালাক্টি, হ্যাঁ দেখছি তো। সুতরাং আমার বক্তব্য হচ্ছে যে প্রত্যেকটা জিনিস যেভাবে তৈরি করা, অন্তর্বর্তীকালীন সরকার এটা পক্ষে সম্ভব না, এটা তো অন্তর্বর্তীকালীন, তাই না? সংস্কার হচ্ছে, সংস্কার করতে হবে। সংস্কার তো চিরস্থায়ী, সারা জীবন পৃথিবী থাকবে যতদিন সংস্কার চলমান থাকবে। তো এই জন্য আমি বলছি শিক্ষা ব্যবস্থার 10টা সংস্কার কমিশন করা হয়েছে, তার ভিতরে শিক্ষা নাই। বলেন আপনি, শিক্ষা হচ্ছে এখন আগামী দিনে চতুর্থ বিপ্লবে অটোমেশনের যুগে এই দেশের অগ্রগতি ধরে রাখতে হলে, যেহেতু আমরা প্রবাসীরা জিডিপির আপনার বিরাট গার্মেন্টস মিলা এই জিডিপির কন্ট্রিবিউট করে প্রায় 60%, 60%, আপনি এই 2 জায়গায় উদাসীন, 2 জায়গায় অটোমেশন কিন্তু দখল করে নিচ্ছে।
সুতরাং এই জন্য বলছি যে এই যে বিশ্ববিদ্যালয়ে চাওয়া বা এটাকে আমি তো মনে করি খুব নিষ্ঠুর কথা হবে। এইসব বিশ্ববিদ্যালয় যারা চায় শিক্ষা ব্যবস্থা যেমন করা দরকার, এইসবগুলো যেভাবে হোক এগুলো ঘরে তুলে দেওয়া উচিত, এইসব আন্দোলন অ্যালাউ করা উচিত না। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে ধন্যবাদ অ্যাডভোকেট আবুহিনা রাজ্জাকী। অন্তর্বর্তী সরকারের প্রধান বারবার বলছেন সরকারকে সহযোগিতা করা হলে সবার দাবি পূরণ হয়ে যাবে, তারপরেও কেন এমন নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে? ধন্যবাদ আপনাকে এবং আমার যারা সহ-আলোচক এবং আরটিভির দর্শক শ্রোতা সবাইকে আমার সালাম। বিষয়টা হচ্ছে নৈরাজ্য কেন। আমি সিম্পল একটা কথা যদি বলি যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার যাকে বলা হচ্ছে, মানে শব্দটাই বলা যায় যে এই সরকারটা অল্প সময়ের জন্য আসছে, কিন্তু দাবি দেওয়া দেখে মনে হয় যে প্রত্যেকের দাবি দেওয়ার নমুনা এমন মনে হয় যে এই সরকার 5 বছরের জন্য নির্বাচিত হয়ে আসছে, সুতরাং আমাদের সমস্ত দাবি দেওয়া এখনই প্লেস করতে হবে, এটা আমার কাছে মনে হয়। কারণ যেটা সাধারণত দাবি দেওয়া এইভাবে করে, অর্থাৎ যারা দাবি দেওয়া করে তারা কি আসলে একে 5 বছর মেয়াদী সরকার মনে করছে কিনা, 1 নম্বর, নাকি তাদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে, এই বিষয়টা আমি একটু আলোকপাত করতে চাই। কেন সেটা বলি। আপনি যদি বাংলাদেশে যতগুলো থানা আছে সেই থানার যদি ম্যাপটাকে একত্র করেন, অর্থাৎ প্রত্যেকটা ওসির জুরিডিকশন যদি আমরা একত্র করি, যোগফল হবে বাংলাদেশ। আপনি যদি ক্যান্টনমেন্টের যতগুলো জিওসি আছে তাদের জুরিডিকশন একত্র করেন তাহলে হবে বাংলাদেশ। একইভাবে যদি আমি রাজনৈতিক দলগুলোর দিকে যাই যে জনগণ কোথায় সম্পৃক্ত, জনগণ তো যতগুলো রাজনৈতিক দল আছে তার ভিতরে সম্পৃক্ত, এর বাইরে কিছু আছে যারা রাজনীতি করে না। করে না বলতে আমি কোনো দল করে না, হয়তো ভোটের সময় ভোট দেয়। তাহলে আপনি মানে জাস্ট একটা সহজ হিসাব বলতেছি, ধরেন বাংলাদেশের লোক সংখ্যা 100 এবং বাংলাদেশের পলিটিক্যাল পার্টি আছে 20টা, তাইলে এই 100 লোকের মধ্যে 20টা লোক মনে করেন ফ্লোটিং, বাকি 80টা লোক তো বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত। আপনি যান গার্মেন্টসের মালিক, সে নিশ্চয়ই কোনো না কোনো দলের সাথে সম্পৃক্ত, সেখানে শ্রমিক যারা আছে সেও কোনো না কোনো দলের সাথে সম্পৃক্ত। এইভাবে অফিস আদালত বাদই দিলাম, স্কুল কলেজে যান, সব জায়গায়। তাহলে যদি সব রাজনৈতিক দল বলতেছে আমরা এই সরকারকে কোঅপারেট করতে চাই, এই সরকার যাতে ব্যর্থ না হয়, যদি তাই হয় তাহলে তাদেরকে চিন্তা করা উচিত যে কোঅপারেশন, একটা কথা আছে যে আমি সমর্থন করি আপনাকে, আর একটা হলো কোঅপারেশন, দুই জিনিস। আপনি মুখে মুখে আমরা সমাজেও দেখি, যাও তোমার সাথে আমি আসি, ও পরে দেখা যায় মারামারি করে থানায় চলে গেছে, খবরও নাই। কোঅপারেশনটা কি? পাশে থাকা। তাহলে আমার কাছে মনে হয় সরকার এই যে নৈরাজ্যের মধ্যে পড়ছে, প্রশাসন কাজ করে না, ইত্যাদি ইত্যাদি, যেগুলো আমি জটিলতাগুলো দেখি, তাহলে রাজনৈতিক দলে তো ভাবা উচিত যারা এই লোকগুলো 100 লোক এবং পলিটিক্যাল পার্টি 20টা, 80 জন আমি বাদ দিয়ে দিলাম, এরা কোনো দল নয়, তাহলে এগুলো তো পলিটিক্যাল পার্টির সাথে কানেক্টেড। সেই পলিটিক্যাল পার্টি যদি এই সরকারকে কোঅপারেট করতে চায় তাহলে তারা বলতে পারে যে তোমরা এগুলা কইরো না, সরকারকে কোঅপারেট করো। গার্মেন্টস শ্রমিক বলেন, রিক্সা শ্রমিক বলেন, কলেজের ছাত্র বলেন, প্রত্যেকে না কোনো না পার্টির সাথে সে সম্পৃক্ত। তাহলে পার্টি যদি কোঅপারেশনই করে সবাই, তাহলে তো এই নৈরাজ্য হওয়ার কথা নয়। আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারি, এখানে হয়তো বিএনপির সমর্থক আছেন, আওয়ামী লীগের সমর্থক থাকতে পারে, আওয়ামী লীগ না, এই সমন্বয়ক আছে, এরা আছে। আপনি ইউনূস সাহেবকে বদল করে, মানে এই উপদেষ্টা পরিষদ বদলে আপনি অন্য একটা রাজনৈতিক দল বসান, আমি নিশ্চিত করে বলে দিতে পারি তারাও ব্যর্থ হবে। কেন ব্যর্থ হবে? আমরা 2008-এর নির্বাচনটা বাদে দিলাম, 14 থেকে 23 পর্যন্ত বাই রোটেশন যা আছে, আওয়ামী লীগ যাদেরকে নিয়োগ দিয়েছে তারা এখন কি পয়েন্টে, এই যে আজকে আইজি বদল করছে, ডিএমপি কমিশনার বদল করছে, কি হবে? কিচ্ছু হবে না, এদিক থেকে ওদিক, এদিক থেকে ওদিক। আমি পরিষ্কার বলতে চাই, রাজনৈতিক দল যদি এই কোঅপারেট করে তাহলে প্রত্যেকটা লোক, আপনি রিক্সাওয়ালা কোনো না কোনো দল করে, গার্মেন্টস শ্রমিক কোনো না কোনো দল করে, তাহলে দলের নির্দেশনা কি? এই সরকারকে কোঅপারেট করো, তাহলে তো নৈরাজ্য হওয়ার কথা নয়। তাইলে দুটো ব্যাপার, আমি পরিষ্কার একটা মেসেজ দিই আপনাকে, আমার ব্যক্তিগত ওপিনিয়ন, আমি কোনো দলের ওপিনিয়ন দিচ্ছি না, আমি কোনো দলের সাথে সম্পৃক্ত না। আমি নিশ্চিত করে বলে দিতে পারি যারা এই মুহূর্তে নির্বাচন চাইলেই পাশ করবে বিএনপি, নির্বাচন দিলেই এখনও পাশ করবে, 6 মাস পরে দিলেও, আজকে পর্যন্ত যে চেহারা তাতে বিএনপি পাশ করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেহেতু তাদের পাশও নিশ্চিত, ইউনূস সাহেব বলছে আমি নির্বাচন দিব, তাহলে উদ্দেশ্যটা কি? আমি আবারও নিশ্চিত করে বলে দিচ্ছি, রিমুভাল অফ ইউনূস ইজ ইম্পর্ট্যান্ট। যারা এটা করতে চাচ্ছে তারা কিন্তু ইউনূস সাহেবের রিমুভাল চায়। কালকে যদি ইউনূস সাহেবের বদলে আমার মতো লোকের উপদেষ্টা বানিয়ে দেওয়া হয়, আমি নিশ্চিত করে বলতে পারি যে বাংলাদেশে সব কোঅপারেশন করবে, এই পুলিশ বলেন, রাস্তায়। কেন এখন এটা বললে হয়তো ভাববেন আমি কি ইউনূস সাহেবের চেয়ে বড়? নো, তারা ভাববে, যারা চালায় তাদেরকে তারা ভাববে ইউনূসের মতো শক্ত ইনি না, ইউনূসের মতো মজবুত ইনি না,
কাজী আন্ডার প্রেশার তাকে আমরা বিকল্প পতিত সরকার যে ছিল তার মোটামুটি বিকল্প আমরা পেয়ে যাব। বিষয়টা হলো এইখানে। আমি আবারও বলছি, ইউনূস সাহেবের রিমুভালটা খুব বেশি চিন্তা করা হচ্ছে যারা করছেন, এবং সেটা ভুল করছেন। একবার চক্ষু বন্ধ করে ভাবেন আজকে ইউনূস সাহেবের সরাই দেন, আমি নিশ্চিত করে বলতে পারি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এই বিচার বাংলাদেশে কেউ নাই করতে পারবে। আমরা যারা বলি যে রাজনীতিবিদরা ক্ষমতা সেই করবে, পৃথিবীর কোথায় কার কানেকশন আছে? কিচ্ছু নাই। এখন বলবেন কানেকশন দিয়ে কী করব? কানেকশন সবার লাগে, কারণ শেখ হাসিনা এখন ট্রাম্পের ছবি নিয়ে রাজনীতি করতে চায়, যে ছবির উপরে জুতা মারা তারপরে ছবি তুলে আমি ট্রাম্পের কাছে পাঠাবো। ভাবটা এরকম যে ট্রাম্পের সাথে ওনার বোধহয় ডেইলি দুপুরে খাওয়া হয় টেবিলে বসে। রাজনীতিবিদদের সমর্থন ইজ লেস ইম্পর্টেন্ট, রাদার মেক কোঅপারেশন টু ইউনূস ফর বেটার সার্ভাইভাল। ধন্যবাদ আপনাকে জনাব আবুল হাসান রুবেল। 3 মাস পেরিয়ে গেলেও এখনো শিল্পাঞ্চলে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে। এতে রপ্তানিমুখী শিল্প ঝুঁকিতে পড়েছে। দেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, দ্রব্যমূল্য সবখানি কেমন যেন একটি অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছে। এর কারণ ও করণীয় নিয়ে আপনার বিশ্লেষণ শুনতে চাই। ধন্যবাদ, এবং আমার সহ আলোচকদের সকলকে ধন্যবাদ আলোচনা করার জন্য। সবাই মূলত একদিকেই কথা বলেছেন, ফলে আমি একটু বিরোধী দল হই। প্রথমত যে আসলে কোনো একটা আগুন যখন আপনি ধোঁয়া দেখবেন তাহলে তো কোথাও না কোথাও আগুন আছে, আগুন ছাড়া তো ধোঁয়া হয় না। তাহলে বাংলাদেশের মানুষের ভেতরে আসলে জমে থাকা ক্ষোভ আছে, জমে থাকা অনেক অধিকারের ব্যাপার আছে, এবং 16 বছর ধরে বাংলাদেশে এমন একটা সরকার ছিল যারা সমস্ত ধরনের মানুষের সংগ্রামকে একেবারেই চাপিয়ে রেখেছিল। ফলে এই সময়ে এসে যখন মানুষ মনে করছে যে এখন তার একটা মুক্তি ঘটেছে তার ভেতর দিয়ে, তখন মানুষ নানা ধরনের দাবি দাওয়া নিয়ে আসবে। এটা খুব স্বাভাবিক। এটা আমি মনে করি না যে এটা খুব খারাপ সাইন, এটা বরং গুড সাইন এই দিক থেকে যে আপনি আসলে আম গাছে আসলে দাবি তো নিয়ে আসবে, অবশ্যই। আমি এখন আমারটা শেষ করতে দেন, তারপরে আমি কথা বলতে পারিনি, কোনো দাবি কোনো কিছু উত্থাপন করতে পারিনি, কিন্তু তাই বলে আমি পরীক্ষা দেব না। আমি আমার কথাটা শেষ করতে দেন, তাহলে আপনি আপনার উত্তরটা পেয়ে যাবেন। মনে হয় না আমি আমার মনে হয় যে আমার কথাটা শেষ করলেই আপনার উত্তরটা আপনি পেয়ে যাবেন, কারণ আমি 1 মিনিটও বলি নাই তো এখনো, ফলে আপনি উত্তরটা পেয়ে যাবেন। কথাটা শেষ করতে দেন। তাহলে এই যে দাবি, এই দাবির ভেতরে কোনটার মেরিট আছে এবং কোনটার মেরিট নাই, এইটা আসলে বিচার করতে হবে। তাহলে এই বিচারটা কে করবে? এই বিচারটা তো প্রধানত সরকার করবে। তাহলে কোন দাবিটার মেরিট আছে এবং কোন দাবিটার মেরিট নাই, কোন দাবিটা ন্যায্য আর কোনটা অন্যায্য, এই জিনিসটা প্রথমত একটা বিচার করতে হবে। দাবি দাওয়া করলাম মানে সাথে সাথে আমি নৈরাজ্য করে ফেলতে পারবো, এইটা বন্ধ করতে হবে। তাহলে এইটা বন্ধ করার জন্য আসলে কি করতে হবে? এইটা বন্ধ করার জন্য আমি দেখি যে আসলে বাংলাদেশে যে এই গত 3 মাসে আমাদের এইখানে কোনো ধরনের আসলে আইন শৃঙ্খলা বাহিনী ঠিকঠাক মতো কাজ করছে না, আমাদের অন্যান্য বিষয়গুলো ঠিকঠাক হয় নাই। এই যে যেই সমস্ত ন্যূনতম কাজগুলো সরকারের করা দরকার ছিল সেগুলো পরিপূর্ণভাবে শেষ হয় নাই। ফলে এই জায়গাতে আসলে দুর্বলতা রয়ে গেছে। ফলে এই যে এইগুলোকে আসলে ধরেন অনেকে বলেন যে শক্ত হতে পারছেন না কেন? আসলে শক্ত হওয়া বলতে আসলে আমরা যা বুঝি সেটা হচ্ছে যে তার উপরে নিপীড়ন করা, যেটা আমাদের গত সরকার দেখিয়ে গিয়েছে, এবং তার সময়ে কোনো ধরনের আন্দোলন সংগ্রাম হয় নাই, বা হইলেও খুব বেশি হইলে সেটা দাবি দাওয়া উত্থাপন পর্যন্ত করতে পারছে, তারপর কিছু পরে গেলেই তারপরে তাকে পিটিয়ে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যে সে আসলে যাতে আর এগোতে না পারে। ফলে এইখানে বর্তমান সরকার যেটা করছে সেটাকে আমি বরং সমর্থন করি, যে বর্তমান সরকার এই দাবি দাওয়াগুলো ন্যায্যতা আছে কিনা সেগুলোর ন্যায্যতার সাথে সমাধান করার চেষ্টা করছে। কিন্তু এইটা মনে রাখতে হবে যে একটা যে কোনো জনগণের দাবি দাওয়া থাকতে পারে, এবং জনগণের দাবি দেওয়ার জন্য জনগণ কবে সংস্কার হবে সেটার জন্য তাকে অপেক্ষা করতে বললেই সে অপেক্ষা করে না। ফলে জনগণের দাবি দেওয়ার প্রতি আসলে যথেষ্ট সম্মান রেখে বা শ্রদ্ধাশীল থেকে এবং তার দাবি দেওয়ার ন্যায্যতা অনুধাবন করে সেইটাকে বিবেচনা করতে হবে, এবং সেইখানে থেকে আসলে তাকে যতদূর সম্ভব এটা যতদূর যৌক্তিকভাবে মানা যায়, এবং যে সমস্ত দাবি অযৌক্তিক সেগুলো মানা হয়েছে আমরা দেখেছি। যৌক্তিক দাবি মানবেন, অযৌক্তিক দাবি মানবেন না, এটা হচ্ছে নিয়ম হওয়ার কথা ছিল। এইচএসসি পরীক্ষা কয়েকজন এসে ঢুকে পড়লো আর আপনি এইচএসসি পরীক্ষার বাতিল করে দিলেন, এটা ছিল হচ্ছে খারাপ উদাহরণ। আবার গার্মেন্টে যারা বেতন পাচ্ছে না তাদেরকে বেতন দেওয়ার জন্য যে সরকার পদক্ষেপ নিল, এটা ছিল ভালো উদাহরণ। ফলে ভালো খারাপ মিলিয়েই একটা সরকার আছে। সরকারের সব কিছু ভালো হবে না, সব কিছু খারাপ হবে না, কিন্তু অনেক সময় হয় যেটা অনভিজ্ঞতা বা একটা সরকারের নতুনত্বের কারণে অনেক ধরনের সমস্যা তৈরি হয়।
কিন্তু এই জায়গাটাতে আমরা যদি মনে করি যে আসলে একটা সম্পূর্ণভাবে কোনো ধরনের দাবি দেওয়া কেউ করবে না, এরকমভাবে সরকার এগিয়ে যাবে, এটা আসলে বাস্তবোচিত না। এটাকে আমরা কল্পনায় ভাবতে পারি, কিন্তু মানুষের যখন সংকট আছে তখন সংকটের নানান ধরনের প্রকাশ থাকবে। বাংলাদেশের মানুষের সংকটের প্রকাশ বাংলাদেশের মানুষ করবে, এবং এইটাই হচ্ছে ডেমোক্রেটিক পথ। বরং এইটাকে বন্ধ করে দেওয়া, বাংলাদেশের এই অভ্যুত্থান বাংলাদেশের সামনে নতুন একটা যে গণতান্ত্রিক সম্ভাবনা তৈরি করেছে, সেই গণতান্ত্রিক সম্ভাবনার ভেতরে অনেক ধরনের আপনার আপাততভাবে অনেক ধরনের নৈরাজ্যকর উপাদান মনে হবে। সেই নৈরাজ্যকর উপাদানের পেছনে যদি অন্য কোনো কারো হাত থাকে, সেগুলোকে আমাদের খুঁজে বের করতে হবে এবং তাদের বিষয়ে ব্যবস্থা নিতে হবে। এই যে গার্মেন্টগুলোতে গন্ডগোল হচ্ছে, এর পেছনে কারা দায়ী? এইখানে আপনি দেখবেন যে একটা বড় অংশের আছে যারা আসলে পূর্বতন সরকারের নানান ধরনের সুবিধাভোগী, এবং তারা আসলে গার্মেন্টস কারখানাগুলোতে শ্রমিকদের বেতন না দিয়ে এই জায়গাতে শ্রমিকদের ঠেলে দিচ্ছে। ফলে আপনি কাকে শক্ত করে ধরবেন, ওই মালিককে না ওই শ্রমিককে? এই জায়গাগুলো আমাদেরকে স্পষ্ট করতে হবে। আমরা কি জনগণের পক্ষে থাকবো না জনগণের বিপক্ষে যাব? গণ অভ্যুত্থানের কথা বললে জনগণের যে ছাত্র শ্রমিক জনতার যে অভ্যুত্থান বাংলাদেশে হয়েছে, তাতে আসলে আপনার জনগণের পক্ষে থেকে বাংলাদেশে একটা নতুন গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের পথে যেতে হবে। এবং আন্দোলনকে মোকাবেলা করার পথ কেবল বল প্রয়োগ করে না, তাদের সাথে আলাপ আলোচনা করার মাধ্যমে, এবং বর্তমান সরকার সেটাই করছে বলে আমি দেখছি। এটাতে নরম ভাবার তাদের কিছু নয়, বরং এটাতে তাদেরকে আমি শক্ত ভাবি। এইটা হচ্ছে শক্ততার পরিচয়। কথা বলতে চাই যদি সুযোগ হয়। না, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে ধরেন একই সাথে মানে আন্দোলনের ধরন আর মব ট্রায়ালের ধরন, এই দুয়ের ভিতরে পার্থক্য করতে হবে। মানুষ একটা শান্তিপূর্ণভাবে তারপরে তার নিয়ম নীতিগতভাবে আন্দোলন করবে, আর আপনি কয়েকজন মিলে কাউকে পিটিয়ে মেরে ফেলবেন বা অমুক জায়গায় অমুকের করে ফেলবেন, দুইটাকে আসলে পার্থক্য করতে হবে। বা এই যে ট্রেনে গিয়ে ঢিল ছুঁড়ে কারো মাথায় করবেন, এই সমস্ত জায়গাগুলোকে বন্ধ করতে হবে। অর্থাৎ আপনি যে সমস্ত জায়গায় যেখানে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে সমস্যার সমাধান করার উপায় আছে, সেখানে কোনো ধরনের আসলে ভায়োলেন্সের দরকার নাই। ভায়োলেন্সের দরকার হয়েছিল শেখ হাসিনার পতনের সময়, কারণ শেখ হাসিনা কোনো ভায়োলেন্স ছাড়া অন্য কোনো ভাষা বুঝতো না। ফলে এই দুইয়ের ভেতরে পার্থক্য করেই আন্দোলনগুলোকে চালিয়ে যেতে হবে, বা জনগণের সংগ্রামকে চালিয়ে যেতে হবে। এবং সংগ্রাম বলতে আমি শুধুমাত্র মানে আন্দোলন বা বোঝাচ্ছি না, আমি সংগ্রাম বলতে আসলে এই গঠনকেও বোঝাচ্ছি। এই গঠনটাও একটা সংগ্রাম। জি, অধ্যাপক ডক্টর জুবাইদা নাসরিন, আপনি কিছু একটা যোগ করতে চাচ্ছেন, কিন্তু আমাদের বিরতিতে যেতে হবে। বিরতি থেকে ফিরে নিশ্চয়ই আপনার কাছে আমরা শুনবো। দর্শক কেমন আসছে অনুষ্ঠান নিচ্ছে একটি বিরতি, ফিরছি অল্প সময়ের মধ্যে, সাথেই থাকুন। দর্শক বিরতির পর আবার স্বাগত কেমন বাংলাদেশ অনুষ্ঠান, সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আজ আমাদের আলোচনার বিষয় নৈরাজ্য মুক্ত বাংলাদেশ চাই। আমরা ফিরছি আলোচনায়। অধ্যাপক ডক্টর জুবাইদা নাসরিন, বিরতির আগে জনাব আবুল হাসান রুবেলের বক্তব্যের প্রেক্ষিতে আপনি কিছু যুক্ত করতে চাইছিলেন, কোন জায়গায় আপনার দ্বিমত বা ভিন্নমত রয়েছে? যে আমার সহালোচক রুবেল অনেকগুলো প্রশ্ন উত্থাপন করেছে। একটা বিষয় হলো যে আলোচনা প্রাসঙ্গিকতা, নৈরাজ্যবাদ কি? আসলে নৈরাজ্যবাদ আসলে রাষ্ট্র গঠন এবং রাষ্ট্র পরিচালনার যে প্রতিষ্ঠানগুলো আছে, যেটিকে আমরা অনেক সময় হাতিয়ার বলি, অনেক সময় রাষ্ট্রের চালক বলি, রাষ্ট্রের রুলস রেগুলেশন, যেগুলো দিয়ে আসলে জনগণকে নিয়ন্ত্রণ এবং আসলে একটি সরকার পরিচালিত হয়। তো সেই জায়গাগুলোকে চ্যালেঞ্জ করা এবং সেই জায়গাগুলোকে আপনার নড়াচড়া করা, তো নৈরাজ্যবাদের অনেকগুলো মানে দরজা থাকতে পারে। তো এখন রুবেল যে আলোচনাটা তুলেছে খুব প্রাসঙ্গিক, এবং আমি কিছু জায়গায় রুবেলের সঙ্গে দ্বিমত পোষণ করছি। একটি হলো যে আসলে আমরা নৈরাজ্যটা কখন বলছি এবং কোনটাকে নৈরাজ্য বলছি, যে আমাদের দেশে যে প্রবণতা, আসলে যে সংস্কৃতি, রাজনীতি সংস্কৃতি, যে আমার পক্ষে গেলে সেটি আন্দোলন আর অন্য পক্ষে গেলে সেটি নৈরাজ্য। এবং গার্মেন্টসের প্রসঙ্গটা রুবেল এনেছে, খুব জরুরি প্রসঙ্গ, যে আমাদের দেশে যে আমরা যত বলেছি ছাত্র, শিক্ষক, শ্রমিক জনতার গণঅভ্যুত্থান, কিন্তু এখন কিন্তু সেই ছাত্র ছাড়া শ্রমিক জনতা কিন্তু এই আন্দোলনের এজেন্সি বা এই আন্দোলনের আপনার যে আমি যদি বলি যে নির্মাতা, একটা ইতিহাসের নির্মাতা জায়গা থেকে সরে গেছে। সকল
আন্দোলনের ইতিহাস নির্মাণের আসলে ক্রেডিটের ক্ষেত্রে বা আপনার ইতিহাস রচনার ক্ষেত্রে এক ধরনের আপনার বৈষম্য আমরা লক্ষ্য করেছি। তো এখানে কিন্তু সেরকম ভাবে শ্রমিক নেই, জনগণ নেই, শুধু আছে ছাত্ররা। তো সেই জায়গা থেকে আমরা যেটি লক্ষ্য করছি, শ্রমিকরা এখনো কিন্তু রাস্তায় আছে, এবং আমার কাছে মনে হয়েছে যে খুব বেশি যে শ্রমিকদের সঙ্গে ডায়ালগের সূচনা করেছে এই সরকার, এবং কারণ এই সরকারের কোনো উপদেষ্টাদের মধ্যে শ্রমিক প্রতিনিধি নেই, এবং যে কারণে যে বিষয়টি হচ্ছে এখন শ্রমিকরা রাস্তায়, আমরা আমরা দেখেছি কয়েকদিন আগে দুজন শ্রমিককে আসলে গুলি করে হত্যা করা হয়েছে, যে হত্যার বিচার আসলে খুব শক্তভাবে চাওয়া হয়নি। আর যারা শ্রমিক আন্দোলন করছেন, এবং হয়তো আমরাও এটার জন্য দায়ী, তারাও কিন্তু শক্তপোক্ত ভাবে এই হত্যা বিচার চায়নি। এখন দেখুন, সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত যে মব সংস্কৃতি তৈরি হচ্ছে, বা মানে অটোক্রেসি পরিবর্তে মবক্রেসির যে জায়গাটা আমরা চর্চিত হতে দেখছি, সে বিষয়ে কিন্তু সরকার থেকে এখনো পর্যন্ত খুব বেশি যে জোরালো অবস্থান এবং জোরালো নির্দেশনা প্রদান করা হয়নি। তার মানেই হলো কিন্তু যে আপনার এই যে মবক্রেসির যে ধরনটা আমরা দেখছি, যে এখানে ওখানে আপনার বিভিন্ন ছাত্ররা একত্রিত হয়ে বিভিন্ন কিছু আন্দোলন করছে, নৈরাজ্য তৈরি করছে, রাস্তাঘাট বন্ধ করছে, জনজীবনে যে বিপর্যয় অবস্থাতে করছে। সর্বোপরি যে বিষয়টি হলো যে ছাত্র আইডেন্টিটি কিন্তু একটা ভয়ের প্রতীক হয়ে যাচ্ছে। ধরুন আমরা বাজারে যাচ্ছি, ক্রেতা বিক্রেতা এক ধরনের বাহাস হচ্ছে, তখন বলছে যে বেশি কিছু বললে কিন্তু ছাত্রদের নিয়ে আসবো, ছাত্রদেরকে বলবো যে সবাই এসে যেন ঘেরাও করে। তো এই যে বিষয়টা, তো আমার কাছে মনে হয় যে ছাত্র শিক্ষার্থীদের আন্দোলন নিশ্চয়ই আমরা সবসময় সিদ্ধান্তের সকল যৌক্তিক আন্দোলন এবং আমাদের পক্ষে আছি, এবং আমরা যতবার আমাদের ছাত্ররা নিপীড়নের শিকার হয়েছে, বা বিভিন্ন ধরনের নিপীড়নমূলক ব্যবস্থা যেটি বাংলাদেশ সহ সকল কর্তৃত্ববাদী রাষ্ট্রে রয়েছে, সেগুলো বিপরীতে। কিন্তু এর পাশাপাশি যদি আমরা দেখি যে মবক্রেসির চর্চা বা মব ভায়োলেন্সের যে বিষয়টি চর্চিত আছে, সেটিও কিন্তু আমার কাছে মনে হয় এই যে বিভিন্ন সময় যে সারাক্ষণই একটা মানে আতঙ্কের মধ্যে দিয়ে আহ, যে ধারাটা বজায় আছে, সেই বিষয়টি আমার কাছে মনে হয় এই অন্তর্বর্তী সরকারের জন্য অত্যন্ত চ্যালেঞ্জের জায়গা হয়ে দাঁড়িয়েছে। এবং যে জায়গাটায় রুবেল বলছেন যে আপনার এখন যারা অস্থিরতা করছেন তারা পতিত সরকার বা কর্তৃত্ববাদী সরকার, এই রকম মানে উদাহরণ এবং এই রকম যুক্তি কিন্তু আওয়ামী লীগ সরকারও দিয়েছেন, কর্তৃত্ববাদী সরকারও দিয়েছেন। যখনই শ্রমিক আন্দোলন হয়েছে তখন বলছে এটা বিএনপি এবং জামাতের কারসাজি। তো এখনো যদি আমাদেরকে এই শুধু ষড়যন্ত্র তত্ত্ব দিয়েই আসলে আমরা আন্দোলনকে বা দেখার তাগাদা বোধ করি, তাহলে কিন্তু আমার কাছে মনে হয় যে আমারটা গণঅভ্যুত্থান, অন্যটা হলে সেটা ষড়যন্ত্র, এগুলো কিন্তু আসলে একটা কর্তৃত্ববাদী চিন্তারই একটা বহিঃপ্রকাশ। আসলে আমাকে এটাও কিন্তু মনে রাখতে হবে, আমার ধারণা। ধন্যবাদ আপনি জনাব নাজমুল হাসান। যে ছাত্র ঐক্যবদ্ধভাবে স্বৈরাচার হটানোর রাজপথে ছিল, সেই ছাত্রদের মধ্যে কেন এমন বিভাজন এখন দেখা যাচ্ছে? কেন এক কলেজের শিক্ষার্থীরা অন্য কলেজের শিক্ষার্থীদের সঙ্গে এমন সংঘাতে লিপ্ত হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আসলে ছাত্র নাগরিক অভ্যুত্থান যে ঘটেছে, সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ সেখানে নেমে এসেছিল, ছাত্ররা নেতৃত্ব দিয়েছে। এখন আসলে আমরা যেই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে কেন্দ্র করে বিভিন্ন রকমের আমরা বিশৃঙ্খল পরিবেশ, নৈরাজ্য বা অস্থিরতা আমরা দেখতে পেয়েছি, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু দেখা যাচ্ছে ছাত্রদেরকে সেখানে মুভ করতে হচ্ছে। আপনি যেই প্রশ্নটা তুললেন যে ঢাকা কলেজ বা সিটি কলেজের সাথে কেন বৈরিতার সম্পর্ক, অথবা আমরা একসাথে থাকতে অভ্যুত্থানের সময় একসাথে ছিলাম, এখন কেন নাই? আসলে ঢাকা কলেজ এবং সিটি কলেজে যে ঝামেলা, সেটা হচ্ছে পার্সোনাল, খুবই পার্সোনাল একটা বিষয় নিয়ে। মনে করেন আমি একজনকে পছন্দ করি, একটা মেয়েকে, সিটি কলেজের একটা ছেলে ওই মেয়েকে পছন্দ করে, দেখা যায় তুচ্ছ তাচ্ছিল্য একটা ঘটনা নিয়ে কেন্দ্র করে একটা ঝামেলা হয়ে গেছে। সুতরাং এইটাকে মানে ছাত্রদের মধ্যে বিভাগ বা গ্রুপ, এটাকে বলার সুযোগই নেই। আমরা যে দেখতে পেয়েছি, যখনই এই আমাদের 2000-এর অধিক শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশকে কেন্দ্র করে বিভিন্ন রকম যখন ষড়যন্ত্র হয়েছে, তখন কিন্তু সকল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্ররা একসাথে হয়ে সেই পতিত স্বৈরাচারের যে ষড়যন্ত্র আমরা কিন্তু নস্যাৎ করেছি। আমরা যখন দেখতে পেয়েছি আনসার লীগের মাধ্যমে, যেখানে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্বে ছিল আনসার, সচিবালয়ে ক্র্যাকডাউন করতে চেয়েছে, তখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ঢাকা কলেজ, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেখানে ছিল তখন নেমে এসেছে। আমরা যখন দেখতে পেয়েছি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা একটা পায়তারা চলেছিল, তখন কিন্তু আমাদের এই শিক্ষার্থীরাই, যারা মুসলমান মাদ্রাসার শিক্ষার্থী, তারা কিন্তু হিন্দুদের মন্দির, গির্জা বা এখানে পাহারা দিয়েছে, তাদের দায়িত্ব পালন করেছে। যখনই এরকম একটা পরিবেশ তৈরি হয়েছে, তখনই কিন্তু আমরা ঐক্যবদ্ধতার যে প্রতীক ছিল সেটা আমরা দেখেছি। কারণ বিভিন্ন সময় বিভিন্ন ছোটোখাটো বিষয় রয়েছে যেটা একান্তই তাদের ব্যক্তিগত বিষয় থাকবেই, সেটা আর অভ্যুত্থানের সময় একসাথে ঐক্যবদ্ধ ছিলাম এখন নাই, সেটা বলার সুযোগ আসলে নাই। আমরা আরেকটা বিষয় যেটা ইতিমধ্যে আলোচনা আসছে, যে তিতুমির কলেজের শিক্ষার্থীদের তিতুমির বিশ্ববিদ্যালয় অথবা সাত কলেজের শিক্ষার্থীদের যে বিশ্ববিদ্যালয় করার অভিপ্রায়,
আসলে এই দাবি দাওয়া কেন আসছে? এখন আপনি ধরেন তুচ্ছতা ছিল করতেই পারেন, ছাত্ররা কেন বিশ্ববিদ্যালয় করতে চায়, কিন্তু তারা কেন বিশ্ববিদ্যালয় করতে চায়, এই যে একটা সমস্যা, একটা সংকট, সেই সংকটটা কেন আমরা সম্ভাবনার দিকে নিয়ে যেতে পারছি না? আমরা কেন সমস্যাগুলো সমাধান করতে পারছি না? ধরেন 2016 সালে একটা মানে ব্যবসা করার হাতিয়ার হিসাবে ঢাকার ঐতিহ্যবাহী সরকারি 7টি কলেজকে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়েছে। এখন এই বিশ্ববিদ্যালয় অধিভুক্ত করার ফলে 2 লক্ষ শিক্ষার্থীদের যে পড়াশোনার উন্নয়ন, সেটা কি হয়েছে? সেদিকে তো হয় না, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এখানে বাণিজ্য করার অবাধ একটা সুযোগ হয়েছিল। স্বাভাবিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছে আমরা অধিভুক্ত চাচ্ছি না, সাতক্ষীরা যে শিক্ষার্থীরা বলতেছে আমরা অধিভুক্তের মধ্যে আমরা যেই কাঙ্ক্ষিত যে সমাধান হওয়া দরকার ছিল, কাঙ্ক্ষিত যে মান উন্নয়ন ছিল, সেটা কিন্তু নাই। সেক্ষেত্রে অবশ্যই একটা সেপারেশন হওয়া উচিত। এই সেপারেশনের জায়গাতে বিগত সময়ে আমরা দেখতে পেয়েছি বাণিজ্যিকরণ করার উদ্দেশ্যে যারা এখানে ইনভেস্ট করেছে তারা এখনও বিভিন্ন রকমের ষড়যন্ত্র করতেছে। আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকারের উচিত যে এই সংকটগুলো আছে শিক্ষার্থীদের মধ্যে, প্রত্যেকটা সংকটকে সমাধান কোথায় নিয়ে যায়, বিশ্ববিদ্যালয় কলেজে সমাধান হবে সেটা আমি বলছি না, কিন্তু এইখান থেকে আমরা কিভাবে এই যে আমরা গলার কাটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 7 কলেজে গলা কাটা বলছে, 7 কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়কে গলার কাটা বলছে, অথবা দুই পক্ষের শিক্ষার্থীদেরকে মধ্যে কনফ্লিক্ট দিয়ে দেওয়া, শত্রুতা তৈরি করা, বৈরিতা তৈরি করা, এবং এই আন্দোলন আমরা দেখতে পেয়েছি চিহ্নিত সন্ত্রাসীদের যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের অনেকটা আমরা দেখতে পেয়েছি, অন্যরা সুযোগ নিচ্ছে। তা আমি মনে করি গভর্নমেন্টের উচিত, অন্তর্বর্তীকালীন সরকারের উচিত যে যেখানে কথাগুলো বলতে চায় রাস্তায় দাঁড়িয়ে তাদের কথাগুলো যেন ডেকে নিয়ে শোনে যে এই সমস্যা, হ্যাঁ আমি এখন সমাধান করতে পারবো, যদি সমাধান না করতে পারে তাদেরকে বোঝানো উচিত। জি, ধন্যবাদ আপনাকে। অধ্যাপক ডক্টর জুবাইদা নাসরিন, সচিবালয় ঘেরাও করে এইচএসসি পরীক্ষা বাতিল করা যায়, রাস্তা অবরোধ করলেই দাবি আদায় হয়ে যায়, এমন একটি ধারণা কেন তৈরি হচ্ছে, সমাধান কি, এমন পরিস্থিতি থেকে বেরোনোর উপায় কি? দেখুন, আমার কাছে মনে হয় যে সমাধান তো হতেই হবে, এবং সমাধানের লক্ষ্যে কিন্তু আন্দোলন, যেটা রুবেলও বারবার আলোকপাত করার চেষ্টা করেছে, যে আন্দোলন চালিয়ে যেতে হবে, আন্দোলন জারি রাখতেই হবে। এখন সে আন্দোলনকে আমরা কখনো রাজ্য বলছি, এবং সে আন্দোলন আসলে কখন আমলে নেওয়া হচ্ছে, কখন আমলে নেওয়া হবে না, সেটাও কিন্তু সরকারের রাজনৈতিক নীতির একটি জায়গা। এখন সমাধান কি হবে, এবং সমাধানের আগে সরকারের একটা দ্বৈততার যে ঝাঁজ আমি দেখতে পাই, সেটা একটু আলোকপাত করছি। একটি হলো, সরকার একদিকে বলছেন যে মন খুলে সমালোচনা করুন, আরেকদিকে বলছেন যে আপনার বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করছেন, যে আপনার এই সরকারের বিরুদ্ধে আপনার যে অন্তর্বর্তীকালীন সরকারের যে একটা আইন করা হচ্ছে, সেটিতে কোনো সরকার নিয়ে কোনো রকম প্রশ্ন তোলা যাবে না আইনগতভাবে। এবং আপনার গণমাধ্যমে এক ধরনের আমরা দেখছি একজন উপদেষ্টা হুমকিও দিচ্ছেন, এবং গণমাধ্যমে কিন্তু একটা অপ্রচ্ছন্ন সেলফ সেন্সরশিপ আছে। এখন এই বিষয়গুলো যে যখন কার্যকর হচ্ছে, তখনই কিন্তু আমরা দেখতে পাই যে আসলে একটা সরকারের মধ্যে একটা টানাপোড়েন যেমন তৈরি হচ্ছে, তেমনি যারা আন্দোলন করছেন তারা আসলে আন্দোলনটি কোনভাবে তৈরি করলে আসলে সফল হবেন, সেদিক থেকেও একটা বারবার করে এটাকে জারি রাখছেন। এখন সমাধান তাহলে কি? যেটা রুবেল বলছেন, যে তারা দেখে আসছে যে তখন ভায়োলেন্সের মধ্যে দিয়ে আন্দোলন করলে হাসিনা সরকারের পতন হয়েছে, তাহলে আমরা ভায়োলেন্সের মধ্যে দিয়ে করলে সরকার আমাদেরটা আমলে নিবে। এই ধরনের একটা আন্দোলনের অনুবাদ তৈরি হচ্ছে। সে অনুবাদ কিভাবে থামানো যায়? একটি হলো, আমার কাছে মনে হয় অন্তর্বর্তীকালীন সরকার, সেটি একদিনের জন্য হোক, 1 বছরের জন্য হোক, অন্তর্বর্তীকালীন সরকারকে জনমুখী, জনসম্পৃক্ত সরকার হয়ে থাকতে হবে। এখন জনসম্পৃক্ত সরকার হওয়ার যে তরিকা, সেটি হলো জনগণকে আন্দোলনের সুযোগ দেওয়া এবং ডায়ালগ তৈরি করা। আমরা কিন্তু একটা জিনিস দেখছি, সরকারে কিন্তু জনগণের সঙ্গে কোনো ডায়ালগ নেই। সরকার বলছে, মেসেজ পাঠাচ্ছে, আপনি লিখে পাঠান, আপনি পোস্ট করে পাঠান, কাকে চাচ্ছেন, কিভাবে সংস্কার চাচ্ছেন। এটি কিন্তু সেই মানুষদের জন্য যারা খুব ফ্রিকোয়েন্টলি আপনার মেসেজে উত্তর দিতে পারে, আমি এই ধরনের সংস্কার চাচ্ছি এটা। কিন্তু বেশিরভাগ মানুষ যখন আসলে এগুলোর বাইরে থাকে, তখন সরকার কি প্রক্রিয়া জনগণের সঙ্গে ডায়ালগ করবে, এবং এই আন্দোলনগুলোকে আমলে নেওয়ার জন্য কার্যকরী ডায়ালগ কিন্তু আমরা সরকারের তরফ থেকে এখনো হতে দেখিনি। এবং আমার কাছে মনে হয়, যদি দাবি দেওয়া সেটি যৌক্তিক বা আপাতভাবে সরকারের কাছে অযৌক্তিক মনে হয়, সেটি কেন সরকারের কাছে অযৌক্তিক, সেটাও কিন্তু জনগণ, মানে যারা আন্দোলন করছে তাদের কাছে হাজির করতে হবে জনগণের, মানে সরকারের তরফ থেকে। এই যে ডায়ালগের একটা খামতি আমরা দেখেছি, যে আগে কর্তৃত্ববাদী সরকারও কিন্তু জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, এই সরকারও কিন্তু আমরা জনমুখী এবং জনসম্পৃক্ত হওয়ার তাগাদা কিন্তু খুব বেশি দেখতে পাচ্ছি না, যতটা তারা অন্যান্য দিকে মনোনিবেশ করছেন। ধরুন, যদি শিক্ষা কমিশনের কথা আমার একজন সহালোচক বলেছেন, খুবই গুরুত্বপূর্ণ। আমরা
দেখেছি শিক্ষা সংস্কারের জায়গায় কি হচ্ছে, শিক্ষা সংস্কারের জায়গায় কিন্তু গুরুত্ব পাচ্ছে ইতিহাসের একটি মানে এক ধরনের প্রতিস্থাপন। এখন দেখুন একেও ওকে সরানো নয়, সংস্কারের যে মূল জায়গাটি প্রক্রিয়াগত সংস্কার সেটির দিকে কিন্তু আমার কাছে খুব মনে হয় না যে এই সরকার খুব বেশি মনোযোগী। এখন দেখুন তাহলে এই যে ডায়ালগ তৈরি করা, জনগণের সঙ্গে সংযোগ তৈরি করা, দাবি দাওয়াকারী এবং আন্দোলনকারীদের সঙ্গে কার্যকর আলাপ আলোচনায় মানে লাগাতার ভাবে বসা এবং তাদের কথা শোনা, সেই জায়গাটা আমার কাছে মনে হয় সরকারকে অবশ্যই করতেই হবে। এর বাইরে কিন্তু আসলে বিকল্প আমি অন্তত দেখছি না, এবং প্রশ্ন করার যে জায়গাগুলো সেগুলো জারি রাখতেই হবে। সুতরাং নিষেধাজ্ঞা দিয়ে কিংবা আইন প্রণয়ন করে যে এই সরকার সঙ্গে আইনি কোনো প্রশ্ন তোলা যাবে না, এই সরকারের উপদেষ্টাদের নিয়োগ কিংবা বিভিন্ন রকমের পদক্ষেপ কিংবা সিদ্ধান্ত নিয়ে আইনি প্রশ্ন তোলা যাবে না, এবং বিভিন্ন রকমের যে নিষেধাজ্ঞার মানে তরিকা তৈরি হচ্ছে সেটি আমি কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এটি এটি এক ধরনের মনোজগতের এবং দাবি দেওয়া বা আন্দোলনের যে সংস্কৃতি আমরা জারি রাখতে চাই সেটি প্রতিও কিন্তু হুমকি স্বরূপ। তাই আমার কাছে মনে হয় যে নৈরাজ্যের যে প্রসঙ্গটা এসছে, আন্দোলন কখন নৈরাজ্যে পরিণত হয়? আন্দোলন তখনই পরিণত হয় যখন প্রতিষ্ঠানগুলো অকার্যকর হিসেবে জনগণের কাছে হাজির হয়। তার মানে হলো এই অন্তর্বর্তী সরকারকালীন সরকারের প্রথম একটি বড় কাজ হলো প্রতিষ্ঠানগুলোকে নিরপেক্ষ স্বাধীনভাবে চলার মতো আপনার কার্যকর শক্তি হিসেবে হাজির করা, এবং সেটি যতক্ষণ পর্যন্ত করতে না পারবে ততক্ষণ পর্যন্ত আমরা দেখব কিন্তু আসলে এই ধরনের যে আন্দোলন কেন্দ্রিক নৈরাজ্যের একটা যে ঝুঁকি সেটি কিন্তু তৈরি হতেই থাকবে এবং সেটি কিন্তু চলমান থাকবে। ধন্যবাদ আপনাকে। জনাব ফয়সাল মাহমুদ শান্ত, দেশের নৈরাজ্য নিয়ন্ত্রণে রাজনৈতিক দল এবং ছাত্রদের মাঝে ঐক্য দরকার, কিন্তু সেটা কতটুকু আছে, করণীয় কি? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে দেশের যে নৈরাজ্য তৈরি হচ্ছে এইখানে কয়েকটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ আছে, যেই পদক্ষেপগুলো যদি বাস্তবায়ন না হয় তাহলে আসলে এই নৈরাজ্য বন্ধ হওয়া সম্ভব না। প্রথম কথা হচ্ছে আমরা যখন 5 আগস্টের পরে যখন এই অন্তর্বর্তীকালীন সরকার 8 তারিখে আসলো তখন কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল নিজেরা দাবি করলো, এবং এটি কিছুটা সত্যিও, যে আসলে তারা এই সরকারকে তাদের সমর্থনই এই সরকার তৈরি হয়েছে এবং গণ অভ্যুত্থানে তারা সকলেই একটা স্টেক হোল্ডার ছিল এবং সকলেই অংশীজন ছিল। যখন এই রাজনৈতিক দলগুলো এটা দাবি করে যে আসলে এই গণ অভ্যুত্থানের যে সরকার কিংবা এই অন্তর্বর্তীকালীন সরকার সেটি আমাদের আন্দোলনের মধ্য দিয়ে আমাদের আকাঙ্ক্ষার একটি প্রতিফলন, এবং সেটির আমরা ধারাবাহিকতাও দেখেছি যে এখন বাংলাদেশের বড় দুইটি রাজনৈতিক দল হচ্ছে বিএনপি এবং জামাত। আমরা যদি এদের কথা চিন্তা করি, এরা যদি বলে যে আসলে আমরা ক্ষমতায় নেই, এটি কিন্তু সত্যি না। কারণ আপনি জেলাগুলোতে যান, ডিসিদেরকে দেখেন, এসপিদেরকে দেখেন, সচিবালয়গুলোতে যান, যেই সমস্ত রাজনৈতিক কারণে বিএনপি জামাতের যে সমস্ত ডিসিএসপি কিংবা বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব ব্যক্তিরা ছিল তারা কিন্তু সবাই প্রতিস্থাপিত হয়ে এই এখন বর্তমান পাওয়ার স্ট্রাকচারে আছে। সো শুধুমাত্র রাজনৈতিক দল হিসাবে বিএনপি জামাত ক্ষমতায় নেই এটি বলে কিন্তু দায় এড়ানো সম্ভব না। তো সেই জায়গা থেকে এখন যদি বলা হয় যে বর্তমান সরকার আসলে বিভিন্ন জায়গায় ব্যর্থ হচ্ছে এবং তাদের উদ্যোগগুলো ঠিকমতো কার্যকর হচ্ছে না, তাহলে এই রাজনৈতিক দলগুলো এই সরকারের অংশীজন হিসাবে একটা দায়িত্ব নিতে হবে। দ্বিতীয় জায়গা হচ্ছে আমার কাছে মনে হয় যদি কোনো রাজনৈতিক দলগুলো বর্তমান যে ছাত্র নাগরিকের যে রাজনৈতিক প্রচেষ্টা, অনেকেই মনে করে যে ছাত্ররা গণ অভ্যুত্থান করেছে এখন তাদের ঘরে ফিরে যাওয়া উচিত, কিংবা আসলে এই যে ছাত্র নাগরিকের যে প্রচেষ্টাটি ছিল এটি বিষয়টি এরকম যে আসলে দীর্ঘ 15 বছর আন্দোলন সংগ্রাম করেছে তারা, সেটি যেমন সত্যি, কিন্তু সেই আন্দোলন সংগ্রামের যে ম্যাথোডোলজি কিংবা সেই আন্দোলন সংগ্রামের যে প্রক্রিয়া সেটি কিন্তু জনমানুষকে একটা এমন পর্যায়ে নিতে পারেনি যেই পর্যায়ে আসলে সকল মানুষ নেমে এসে একটি স্বৈরাচার ব্যবস্থাকে ধ্বংস করতে পারে। কিন্তু এই ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে যখন তারা সফল হলো এবং বিএনপি জামাতের থেকে শুরু করে ভিন্ন রাজনৈতিক দলগুলো কিন্তু দীর্ঘদিন নির্যাতিত হয়েছে, তাদের সেই নির্যাতনের মাত্রাটি বন্ধ হলো, এখন তারা তাদেরকে যদি প্রতিপক্ষ মনে করে কিংবা তাদেরকে যদি থ্রেট মনে করে, এটি আসলে কখনোই আপনি যে বলছেন যে আসলে ছাত্র নাগরিক কিংবা রাজনৈতিক দলগুলোর মধ্যে এবং সরকারকেও একইভাবে আসলে একটা ঐক্যের জায়গায় আসা উচিত, সেটি আসলে আসতে দিবে না। তৃতীয় জায়গাটি হচ্ছে আন্দোলনের যে প্রক্রিয়াগত জায়গাটি, যেমন এখানে যে সমন্বয়ের কাছে উনি খুব কারেক্টলি ধরেছেন যে এই 7 কলেজের যে প্রবলেমটা, এই প্রবলেমটা কিন্তু এই গণ অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত না, কিংবা আসলে এই প্রবলেমটা এই 5 আগস্টের পরেও সৃষ্ট কোনো প্রবলেম না।
এই সমস্যাটি কমপ্লিটলি তৈরি হয়েছে শেখ হাসিনা আমলে। আমি বলেছি যে পুরো শিক্ষা ব্যবস্থা থেকে পুরো রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক ব্যবস্থাটাই ছিল এমন, যদি সেটি কোনো ধরনের তার দলীয় মানুষের কিংবা কিছু পার্টিকুলার মানুষকে সুবিধাভোগী করতে পারে তাহলে সেই মডেলে তাকে সাজাতে হবে। সেটি উন্নয়ন প্রকল্প বলেন, শিক্ষা ব্যবস্থা বলেন, যে কোনো জায়গা থেকে বলেন। এই প্রত্যেকটা ব্যবস্থা যখন এরকম স্বার্থ কিংবা আসলে কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে তৈরি করা হয়েছে, সেই প্রত্যেকটা জায়গায় দীর্ঘ ক্ষোভ তৈরি হয়েছে, সেই ক্ষোভগুলো মিটিগেট করতে হবে। কিন্তু আমরা প্রত্যেকটা আন্দোলনের ক্ষেত্রে দেখেছি যে আন্দোলনের মূল মোটিভ যেটা থাকে সেই জায়গায় কিছু মানুষ কিংবা সেটি বুঝে কিংবা না বুঝে একটি ভিন্ন জায়গায় প্রবাহিত করার চেষ্টা থাকে। 7 কলেজের এক্সিস্টেন্সিয়াল অনেকগুলো প্রবলেম আছে, এই প্রবলেমগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। 90-এর পরবর্তীতে যখন জাতীয় বিশ্ববিদ্যালয় হলো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি কনসেপ্টই ছিল যে আসলে এই কলেজগুলোর একটা ইউজিসির মতো কাজ করবে, কিন্তু সেখান থেকে কেন আসলে বের হয়ে 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিতে হলো এবং নেয়ার পরবর্তী সময় এই ধরনের সমস্যাগুলো তৈরি হলো। রিক্সার ক্ষেত্রে আপনি চিন্তা করেন, 10 লাখ রিক্সা যদি থাকে তাহলে কিন্তু শুধুমাত্র 10 লাখ ড্রাইভার না, এই 10 লাখ ড্রাইভারের 5 জন করে ফ্যামিলি মেম্বার আছে। বাংলাদেশের 50 লাখ মানুষ, এই 50 লাখ মানুষকে আপনি কিভাবে আইন করে বন্ধ দিয়ে সমাধান করবেন? এই রিক্সাগুলো কিভাবে তৈরি হলো? একজন ব্যক্তি 1,20,000 থেকে 50,000 টাকা দিয়ে রিক্সা কেনে, এটি হয়তো ওই রিক্সাওয়ালা সারা জীবনের সঞ্চয়। এখন সে যখন রিক্সাটি কিনেছে তখন কিন্তু তার পুরো জীবনের পরিশ্রমটাই সেখানে ইনভেস্ট করেছে। এখন যদি আপনি তাকে বন্ধ করে দেন, সে ঘরে ফিরে যাবে, তাহলে সে কিভাবে চলবে, সে কিভাবে খাবে? কিন্তু আবার ভিন্ন দিকে তাকান, পৃথিবীতে আপনি মনে হয় এমন কোনো ক্যাপিটাল দেখাতে পারবেন না যেখানে যেই লেন দিয়ে বাস চলে সেই সেম লেন দিয়ে আবার একটা অটো রিক্সা চলে, বাসের দাঁড়িয়ে থাকতে হয় একটি রিক্সার জন্য। সো এই যে পুরো প্রক্রিয়াটি, সেই প্রক্রিয়াটি মেকানিজম করতে হবে। এখন মানুষের মধ্যে যে তীব্র ক্ষোভ, আমি শুরুতেই বলেছি যে রাজনৈতিক ঐক্য, এবং আমরা যদি এখন যদি কোনো রাজনৈতিক দল বলে যে না আমি এই সরকারকে সহযোগিতা করব না, আমার সমালোচক একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছেন কিংবা একটি জায়গা তুলেছেন যে আমরা এই সরকারকে সমর্থন করি কিংবা দাবি করি এটি গণঅভ্যুত্থানের সরকার, আরেকটি হচ্ছে আমরা এই গণঅভ্যুত্থানকে ওন করি এবং সেই ওন করে আমরা এই সরকারকে গণঅভ্যুত্থানের যে সঠিক আকাঙ্ক্ষা, শহীদ এবং আহতদের যে আকাঙ্ক্ষা, স্পিরিট, সেই স্পিরিটটাকে বাস্তবায়ন পর্যন্ত আমি কন্ট্রিবিউট করব। এই দুটো জায়গা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। আজকে এই গণঅভ্যুত্থানের অংশীজন যদি আপনি মনে করেন তাহলে আপনাকে অবশ্যই এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে এবং সহযোগিতা করতে হবে। আর আপনি যদি বলেন যে না এই গণঅভ্যুত্থানকে তৃতীয় শক্তি করেছে, আবার আমি গণঅভ্যুত্থান করবো এদের বিরুদ্ধে, তাহলে কিন্তু আপনার এই গণঅভ্যুত্থানের হিস্সা ছেড়ে দিতে হবে। কিন্তু আপনি গণঅভ্যুত্থানের হিস্সা চাইবেন, আপনি গণঅভ্যুত্থানের ভাগ চাইবেন, তার সমস্ত সুবিধাগুলো আপনি নেবেন, কিন্তু আপনি গণঅভ্যুত্থানের স্পিরিটের মধ্য দিয়ে যে এই ধরনের কাঙ্ক্ষিত সমাধান, সেই সমাধানের জন্য আপনি কাজ করবেন না। এবং প্রত্যেকটা জায়গায় যখন একটা সমস্যা তৈরি হবে, এটি একটি খুবই প্রবলেম যে যখন একটা আন্দোলন তৈরি হচ্ছে আমরা সেটিকে আগের মতো শিবিরের আন্দোলন, দলের আন্দোলন বলে ট্যাগ দেওয়ার যে প্রবণতা, আমরা যদি রিক্সাওয়ালাদেরকে রিক্সা শ্রমিক, রিক্সা লীগ বলি কিংবা হচ্ছে গার্মেন্টস শ্রমিকদেরকে যদি আবার আমরা লীগ বলি, এই ছাত্রদেরকে যদি আমরা শিক্ষা লীগ বলি, তাহলে কিন্তু একটা আবার প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে এই প্রক্রিয়ায় একটা পর্যায়ে যখন ট্যাগ দিতে দিতে আপনি যখন কোনো বৈধ আন্দোলনকে ট্যাগ দিবেন, তাহলে কিন্তু আপনার এই আইডেন্টিফিকেশনের জায়গাটা যে সত্যিকার অর্থেই পতিত সরকারের দোসর যারা, নিষিদ্ধ সংগঠনের সদস্য যারা, তাদের কিন্তু আপনি আলাদা করতে পারবেন না। এবং একটা সময়ে নিষিদ্ধ সংগঠনের সদস্যদের রেলিভেন্সি এবং তাদের প্রতি মানুষের সহানুভূতি বৃদ্ধি পাবে। আমার কাছে মনে হয় বাংলাদেশের সামনের যে রাজনৈতিক ভবিষ্যৎ, আমরা অনেকে বলে যে আসলে এটা তারা তাদের এক্সপেরিয়েন্সের অভাব কিংবা তাদের অনেক সরকারের অনেক ধরনের সমস্যা আছে, আমি মনে করি এগুলো কোনো কথা না। আইদার তাদের যোগ্যতার অভাব অথবা তাদের আন্তরিকতার অভাব। যদি যোগ্য না থাকে তাহলে এই পথ ছেড়ে দিতে হবে। উপদেষ্টা মণ্ডলীতে গিয়ে সচিবালয়ে বসে আপনি এক্সপেরিয়েন্সের অভাব বলে বাংলাদেশের 20 কোটি মানুষের যে ভবিষ্যৎ কিংবা 20 কোটি মানুষের যে অধিকার, সেই অধিকারের সাথে আপনি সিনেমিনি খেলতে পারেন না। আপনার যদি রাজনৈতিক অভিজ্ঞতা না থাকে, আপনি যদি দেশ চালানোর মতো সক্ষম না হন, আপনাকে ইউ হ্যাভ টু রিজাইন। আর যদি আপনি মনে করেন যে আসলে আপনার সেই সক্ষমতা আছে, তাহলে আপনাকে ভাবতে হবে এই আন্দোলনগুলো আসবে, এই প্রবলেমগুলো আসবে, সেগুলো আপনি কোন প্রক্রিয়া সমাধান করবেন। সেই প্রক্রিয়া সমাধান করার জন্য আমি বারবার একটা কথা বলার চেষ্টা করছি, রাজনৈতিক দলগুলোর এগিয়ে আসতে হবে। রাজনৈতিক দলগুলো যেন এগিয়ে আসতে পারে সেই জন্য সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে সেই সুযোগটা দিতে হবে, তাদের সিদ্ধান্ত গ্রহণে পার্টিসিপেশন রাখতে হবে। যে আসলে রাজনীতি, তারা যদি মনে করে যে আমরা ক্ষমতায় আছি, আমাদেরকে ছাত্র নাগরিকরা বসিয়েছে, আমরা কোনো রাজনৈতিক দলের কথা শুনবো না, আমরা আমাদের মতো করে এনজিও স্টাইলে কিংবা নিজেদের মতো করে এসি রুমের স্টাইলে আমরা গভর্নমেন্ট চালাবো, তাহলে তো রাজনৈতিক দলগুলো সহযোগিতা করবে না। সো এখানে দ্বিপাক্ষিক, আমি শুরুতে বলেছি যে ত্রিপাক্ষিক যদি আকাঙ্ক্ষা এবং চেষ্টা না থাকে, তাহলে এই সমস্যা সমাধান হবে না। আমাদের আবার রাস্তায় নামতে হবে, আমাদের আবার রক্ত দিতে হবে, রক্ত দিয়ে আবার এই প্রক্রিয়াও চেঞ্জ করতে হবে। ধন্যবাদ আপনি জনাব এম এ আজিজ। দেশের চলমান নৈরাজ্য থেকে বেরোনোর উপায় কি? দাবির মিছিল থামাতে করণীয় কি? উপায় একটু জটিল, কারণ দেশে ধরেন
যে 15 বছরে থাকার পরে সব সেক্টরে ফেসিবাদের দোসর তৈরি হয়ে গেছে। ধরেন এই যে গার্মেন্টসের যে প্রশ্নটা এসছে, আন্দোলন যে করতেছে শ্রমিকরা, এটা তো ছাত্র যে উপদেষ্টা ছিল তিনি তো গার্মেন্টসে বিজেপির সাথে বসে সমাধান করছে যে বকেয়া দিয়ে দেন। তারা বকেয়া চাইবে না? বকেয়া তো চাইবে। আপনি বকেয়া বেতন দিবেন না, তারা আন্দোলন করবে। এই আন্দোলন তো যৌক্তিক। তো এখন প্রশ্ন হচ্ছে ওই মালিকদের কি করবে যারা বেতন দিচ্ছে না, বকেয়া বেতন দিচ্ছে না, তাদের কি? তাদের তো ধরার যে ক্ষমতা, সেই ক্ষমতাটা যদি অর্জন করতে হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই রাজনৈতিক দলগুলোর সাথে যে কিঞ্চিত হলেও ডিস্টেন্স তৈরি হয়েছে সেটা কমায় আনতে হবে। যেমন ধরেন এখনও আমি বলবো যে গণঅভ্যুত্থানটা ঘটেছে ওই সময়ে ছাত্ররা অগ্রভাগে ছিল, সবাই সমর্থন করেছে, সব দল। এবং এই ফ্যাসিস্টের বিরুদ্ধে যে ঐক্যবদ্ধ আছে এটার কিন্তু প্রমাণ মিলেছে। 10 তারিখে নূর হোসেন ডেতে দিবসে যে ওপার থেকে অর্থাৎ ভারত থেকে যে শেখ হাসিনা বলেছিল যে ট্রাম্পের ছবি সামনে রাখো, জুতা মারো, ছবি পাঠাও, এইটা করতে গণঅভ্যুত্থান করতে চাইছে। সেখানে তো ছাত্র, রাজনৈতিক দল সবই নামছে, অর্থাৎ ফ্যাসিস্টের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ আছে। কিন্তু দেশ পরিচালনার ক্ষেত্রে একটা বিধ্বস্ত দেশ, এই দেশ পরিচালনার ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে ঐক্যবদ্ধতা কম আছে। কারণ আমি এর জন্য আমি রাজনৈতিক দলগুলোকেও দোষ দেব না, এই কারণেই যে অন্তর্বর্তীকালীন সরকার যে ধরেন এরা তো অন্তর্বর্তীকালীন কিছু সময়ের জন্য, আলটিমেটলি তো আপনার সংস্কার এভিনিউ খুলছে। এখন যদি বিতর্কে আসেন, আপনি এই বর্তমান প্রেসিডেন্টের কাছে ওত নিলেন সংবিধান সমুন্নত রাখার, সেই সংবিধান কোন আইনে কোন অধিকারে আপনি সংস্কার করেন? এই প্রশ্ন তো আছে, মাঠে আছে। তারপরে তো সব দল বলছে কোঅপারেট করব, কিন্তু তাদের সাথে কিন্তু বসা এবং যোগাযোগ রাখার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের একটা অনীহা আছে বলে আমাদের কাছে মনে হয়। কারণ প্রথম দিকে 4টে বৈঠক করেছে, 4টে বৈঠক প্রথম দিকে বসতেই চায় নাই। তখন মাঠে ময়দানে আপনার রাজনৈতিক দলগুলি বলছে যে আলোচনা করতে হবে, আলোচনা করেন, সংলাপ করেন, তারপরে বসছে। 9টি দল একদিনে ডেকে বৈঠক করে, ওই লাইন ধরে থাকে 30 মিনিট 35 মিনিট রেখে সংলাপ বলে। আমার পাবনায় বসা বলে, পাবনার ভাষায় বলে যে আমার কথা আমি কব তক্কালি হুনায় লব, ব্যাপারটা তো তাই হয়েছে। এগুলো তো সংলাপ হয় নাই। আমার কথা হলো হার্ট টু হার্ট কথা বলতে হবে। দেশটা একটা বিপ্লবে 15 বছরে থাকা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে। এই রাষ্ট্রটাকে সঠিক রাখতে হলে অবশ্যই যারা আন্দোলনে ছিল অর্থাৎ ফ্যাসিস্ট গ্রুপ বাদ দিয়ে তাদের সবাইয়ের সাথে ওই আগের মতো ঐক্যবদ্ধ থাকতে হবে। এখন যদি রাজনৈতিক দলগুলোর ভিতরে যে বিভেদ আছে, যে বলা হচ্ছে, এটা তো সামনে নির্বাচন হবে, তারা তো রাজনৈতিক দল তো একটা মিশনারি পার্টি না যে তারা তো ইলেকশন সামনে করবে, ইলেকশনের জন্য তাদের স্ট্র্যাটেজি থাকবে, সেটা থাকুক। কিন্তু দেশ চলার ক্ষেত্রে যে সবার সহযোগিতা অন্তর্বর্তীকালীন সরকার নিতে হবে। কারণ একটা দলের, বড় দলের বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, তাদের তো গ্রাম লেভেল পর্যন্ত তাদের হেল্পিং হ্যান্ড আছে। এই অন্তর্বর্তীকালীন সরকার তো সেটা নাই। এখন ছাত্ররাও বেসুরক হয়, কারণ ছাত্রদের এই যে উপদেশটা নেয়, নানান রকম আলোচনা ওঠে, ছাত্ররা জানে না। এক বিভাগের আপনার 13টা উপদেষ্টা, অন্য সব সুষম উন্নয়ন লাগবে না? সরকার তো এটা তাদেরকে মনে হয় যে উপদেষ্টা বানানো হচ্ছে ব্যক্তিগত চয়েসে, ওর সাথে আমার সম্পর্ক, উপদেষ্টা হয়ে যাও, এটা হিসেবে নেওয়া যায়? বলেন আপনি। আপনার ছাত্র হত্যার মামলায় আপনার হাসিনার সাথে আসামি, তিনিও উপদেষ্টা। বলেন, এখন বলে যে আমি জানতাম না। জানতেন না মানে? আপনার ভাই 3 বারের ভুয়া নির্বাচনে এমপি, আপনি জানবেন না কেন? কয় আমার আইন বিভাগ দেখতেছে, ব্যবসায়ী, ওনার টাকা আছে, পয়সা আছে, ওনার আইনের যে লয়াররা আছে তারা দেখতেছে, বাস খালাস। তারপরে আরেকজনকে সাংস্কৃতিক উপদেষ্টা বানাইলেন, তুমুল সর্বোচ্চ সমালোচনা। এটা তো ছাত্ররাও জানে না। যারা ত্যাগ করলো, যারা আন্দোলনটা করলো, তাদের তো কনফিডেন্সে রাখতে হবে। ছাত্ররা তো যাই বলেন, ছাত্ররাই তো আসলে ফাইনালি ছাত্ররাই তো স্বৈরাচারকে ধাওয়া দিয়ে এই দেশ থেকে বিতাড়িত করেছে। সুতরাং আমার বক্তব্য হলো ছাত্রদেরকে কনফিডেন্সে নিতে হবে এবং রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব কমাইতে হবে। সবগুলো স্টেক হোল্ডার যদি সহযোগিতা করে
তাহলে আমরা এই সমস্যা উতরাইতে পারবো এবং আমাদের অর্থনীতি বিধ্বস্ত, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো বিধ্বস্ত। আপনি ধরেন আগে স্বাধীনতা যুদ্ধের যে দাবিগুলি ছিল, ঠিক ভাষার পরিবর্তন আছে, একই তো, বৈষম্যহীন সমাজ চাইছি, স্বাধীনতার সংগ্রামে তাই ছিল, পাকিস্তানিরা শোষণ করতো। সুশাসন চায় পাকিস্তানও, আমরা ওই সময় সুশাসন মুক্তিযুদ্ধে তাই চেয়েছে, আইনের শাসন চাই তাই চেয়েছে, তার মানে আমরা গণতন্ত্র চাইছি। সুতরাং এইভাবে সবসময় জীবন দিতে থাকবে। আর সবসময় স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলো আন্দোলন হয়েছে সবসময় কিন্তু ছাত্ররা অগ্রভাগে ছিল। আর এখনকার ব্যাপারটা আলো আলাদা, কারণ ছাত্ররাই এই সরকার প্রতিষ্ঠা করছে। এখন তাদের আপনার কিচ্ছু জানবে না, এটা তো হইতে পারে না। আমি না জানতে পারি, ছাত্ররা তো যারা আন্দোলন করছে তাদের তো আপনার কি পয়েন্ট থাকবে, তাদের তো জানতে হবে, জানে না। রাজনীতিবিদদের কাছাকাছি কনফিডেন্স নেই, বৈঠক করবে না, আলোচনা করবে না। এই জন্য বলছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু নিজেরা যেমন অ্যাসার্ট করতে পারতেছে না, এবং তাদের সহযোগিতা নিলে অ্যাসার্ট করা যায়। অর্থাৎ এই সহযোগিতা করলে, যেটা আগেও বলছেন রাজ্জাকি ভাই বলছেন, সবারই তো সংগঠনের নেতাকর্মী আছে, গার্মেন্টসও আছে, সব জায়গায় আছে। তারা যদি একসাথে হতো তাহলে এইভাবে সমস্যা হতো না, এত সমস্যা তৈরি হতো না। আর যেটা বলে মব জাস্টিস, আমরা ছাত্র জীবনে দেখেছি যে আগে পকেট মার হতো, বুঝছেন, পকেট থেকে মানিব্যাগ লয়ে যেত, তখন এইটার কোনো নিস্তার নাই, সবাই একটা করে কিল দিয়ে লাথি দিয়ে তাকে মেরে ফেলতো। আমাদের এটা 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 কিন্তু একদম হঠাৎ করে এখন আসে নাই, এটা সেই ছোটবেলার থেকে আমি তো দেখছি ছাত্র জীবন থেকে আছে, কিন্তু এখন ছিল না, এখন ঘুরে আসতেছে। ধরেন ডাকাতি হচ্ছে মিরপুরে, আর্মির ড্রেস পরে ডাকাতি হচ্ছে, ছিনতাই হচ্ছে, এগুলো তো হচ্ছে, এগুলো তো কম ছিল, এগুলো তো আসতেছে। এই জন্য বলছি যে যতগুলো দল এবং ছাত্র অগ্রভাগে ছিল তারা সব মিলে এই সরকারের সাথে যে দূরত্ব, সরকারের অধীনে তো যাবে না রাজনৈতিক দল, তারা তো আপনি বলেন বিএনপির মতো সংগঠন কেন এই অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে চলবে, বলেন কেন চলবে? তাদের সাথে আলোচনা করে দূরত্ব, তাদের হেল্প চাইতে হবে, সেটা তো হচ্ছে না। এই জন্য বলছি যে ফ্যাসিস্টের জন্য এখনো আমি বলবো যারা আন্দোলন করেছে, আমাদের উদাহরণ আছে, সবাই ঐক্যবদ্ধ, কিন্তু সামনে যেহেতু নির্বাচন হতে পারে এই জন্য দলগুলোর ভিতরে ডিফারেন্স লক্ষ্য করা যাচ্ছে। আমি কিন্তু বলি যে চতুর্থ শিল্প বিপ্লবে, অটোমেশনের যুগে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, এটা আগামী 15 বছর পরে এই দেশের উন্নয়ন কিন্তু কলাপস করবে। কারণ হচ্ছে, ধরেন আমি কিছুদিন আগে ব্যাংককে গেছি, সেখানে একটা রোবট পুরা হসপিটাল ঝাড়ু দিচ্ছে, ওখানে লোক দরকার 15 থেকে 20টা। অর্থাৎ মানুষের রিপ্লেস, আমাদের দেশে গার্মেন্টস দুইটাতে আপনার রোবট চালু হয়েছে, অর্থাৎ অটোমেশনে মানুষ রিপ্লেস হয়ে যাচ্ছে। অথচ আমাদের শিক্ষা ব্যবস্থা খালি সার্টিফিকেট দিচ্ছে। এখন তিতুমির কলেজ, তারও বিশ্ববিদ্যালয় বানাতে হইতে হবে, মহল্লায় মহল্লায় বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় কী করবে বলেন? সার্টিফিকেট দেওয়া ছাড়া। আমাদের আপনি দেখেন, এই যে আজকে আমি দেখলাম টেলিভিশনে যে আপনার ছাত্র গুলি খেয়ে হাত চলে গেছে, তাদেরকে আমাদের দেশের একটা প্রতিষ্ঠান ম্যানুয়ালি তাদের নিজস্ব প্রযুক্তিতে আপনার রোবোটিক হাত লাগাই দিছে, সে কোনো মতে একটা ব্যবস্থা করতে পারে। এটা যদি আধুনিক হইতো, এখন তো আপনার রোবটের পিছনে, আইওটির পিছনে, ডেটা সায়েন্সের পিছনের লোক দরকার। এই যে প্রবাসীরা আমাদের জিডিপির যে কন্ট্রিবিউট করে, গার্মেন্টস, সেখানে শ্রমিক, মহিলা শ্রমিক, আপনার ওইখানে সব অটোমেশন হয়ে যাচ্ছে, এই লোকগুলো এক্সেস হয়ে যাবে। আপনার কৃষি সব আপনি দেখেন, আগে আমরা দেখছি ছোটোবেলায় গরু হাল চাষ করে, গরু ধান মাড়াই করে, সব করে। এখন গরুর দুধ খায় আর গরুর মাংস খায়, গরু কাজে আসে না। আর কিছু যে আপনার লাগবে কৃষিকাজের জন্য, যে লেবার লাগবে, শ্রমিক লাগবে, সেই শ্রমিক সব ঢাকা শহরগুলোতে শ্রমিক নাই। এটা একটা দিক। দুই হলো এই যে আপনার প্রবাসী প্রায় 1.5 কোটি প্রবাসী আপনার বিদেশে থাকে। এই প্রবাসীরা একদম অবসোলেট হয়ে যাবে আগামী 10 বছর পরে। এরা কোনো বিদেশি এই প্রবাসীদের নিবে না, কারণ ওখানে সব অটোমেশন হয়ে যাচ্ছে। বিদেশে উন্নত দেশগুলি, যেসব দেশে আমাদের প্রবাসীরা থাকে, সেসব দেশ সব অটোমেশনের দিকে চলে যাচ্ছে। তো সুতরাং এই শিক্ষা ব্যবস্থাটাকে যদি আপনি ঠিক না করেন, দ্বিতীয়তটা ধরেন আমাদের দেশে একমাত্র দেশ যে
10 থেকে 12 প্রকারের শিক্ষা ব্যবস্থা আছে। ধরেন বাংলার ইংরেজি আছে, ইংলিশ মিডিয়াম আছে, আলিয়া মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা আছে, পাবলিক ইউনিভার্সিটি আছে, বেসরকারি ইউনিভার্সিটি আছে। এই যে 12 থেকে 14 প্রকার চিন্তার জাতি তৈরি করা হয়, যার ফলে আমরা কোনো ন্যাশনাল ইস্যুতে এক হতে পারি না। সুতরাং একটা পর্যন্ত শিক্ষা ব্যবস্থা, ইন্টারমিডিয়েট এসএসসি পর্যন্ত একমুখী শিক্ষা দরকার, নাহলে জাতিও গঠন হচ্ছে না। বিভিন্ন দেশে এরকম সরকারের পতনের পরে ক্রাইসিস হলে তারা কিন্তু পরামর্শ দেয়, উপস্থাপন করে। তারা কিন্তু বলে দিচ্ছে যে যদি অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আন্দোলন যারা করেছে তাদের সাথে দূরত্ব তৈরি হয়, তাহলে রাজনৈতিক গ্যাপ তৈরি হবে, রাজনৈতিক গ্যাপ। তখন এই রাজনৈতিক গ্যাপে কিন্তু আবার ফ্যাসিস্ট পুনরায় আসতে পারে, অথবা কিন্তু আমাদের সেনাবাহিনী ক্ষমতায় লয়ে নিতে পারে। বলছে তো পরিষ্কার, এটা তো গোপন কিছু না। সুতরাং রাজনৈতিক শূন্যতা তৈরি যাতে না হয়, সেটা অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু সরকারে আছে, সুতরাং তাদের দায়িত্ব, এটা অন্যের দায়িত্ব খুব বেশি না। জি, ধন্যবাদ আপনাকে অ্যাডভোকেট আবহিনা রাজ্জাকি। আইন শৃঙ্খলা বাহিনী এখন অনেকটাই নির্লিপ্ত, কেউ কেউ বলছেন এর সুযোগই নিচ্ছে বিভিন্ন পক্ষ। ধন্যবাদ আপনাকে এবং সমালোচকদের। আজিজ ভাই অনেকগুলা কথা বলছে এবং যুক্তি আছে। যেমন উনি বলছেন রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলা রেগুলার, যৌক্তিক, আমি অস্বীকার করি না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই, ধরা যাক আমি রাজনৈতিক দলের সাথে রেগুলার কথা বলছি এই বিষয় নিয়ে সেই বিষয় নিয়ে, তাহলে কি রাস্তায় রিক্সা শ্রমিকদের আন্দোলন উঠে যাবে, কিংবা গার্মেন্টসের আন্দোলন তারা উঠে যাবে, কিংবা তিতুমির কলেজের বিশ্ববিদ্যালয় তারা উঠে যাবে? তাহলে কি মনে হয় যে রাজনৈতিক দলের সাথে কথা বলতে থাকলেই যদি উঠে যায়, তাহলে কি এই রাজনৈতিক দলগুলোকে নিয়ন্ত্রণ করে? আমার পরিষ্কার প্রশ্ন। কারণ এটা বিষয়টা হচ্ছে যে আবার আছে প্রশাসন জানে যে প্রশাসনের উপরে কী করবে। টোটাল প্রশাসন যদি ইনঅ্যাক্টিভ থাকে কি করতে পারবে? এই জন্য আমরা শুধু আলোচনা করতেছি নৈরাজ্যর। যেমন আমি জানি এখন কিছু কথা বলবো, পাগলের মতো বলবে মানুষ আমাকে। যেমন বিশ্ববিদ্যালয় যে ইউনিভার্সিটি চাইতেছে, এটা শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা এত মারাত্মক অনুন্নত আমাদের, এইগুলা মারাত্মকভাবে 2016 সালে 13-14 সালে যেটা ঢাকার বিশ্ববিদ্যালয় ছিল 700-800 র্যাঙ্কিংয়ে ওয়ার্ল্ডে, এখন সেটা 2200, 2300, 2500তেও নাই। এটা হল শিক্ষার মান। আমি কয়েকটা সলিউশন দিব, যদি আমি জানি আমাকে পাগল বলবে মানুষ, তারপরে বলছি। যেমন দুর্নীতিবাজ সরকার যখন হয় তখন সে জোর করে ক্ষমতায় থাকতে চায় তার দুর্নীতিকে চেপে থাকার জন্য। এই যে হাসিনা এখন বেরোয় গেছে, তার দুর্নীতির খতিয়ান বেরোবে, কিন্তু যতক্ষণ ছিল ততক্ষণ তো কোনো দুর্নীতির খতিয়ান বেরোয় নাই। টকশোতে যারা আমরা আসছি, আমরা কি বলছি? হাসিনার হয়তো ভালো থাকতে পারেন, হাসিনা একা কী করবে? অথচ হাসিনার পিয়ন যখন ডায়লগ দিয়ে যায় 400 কোটি টাকা তার পিয়ন, তার 400 কোটি টাকার মালিক, এটা তো না জানার কিছু নাই। আমার কর্মচারী বেতন দেয় 10,000, সে যদি 8,000 টাকার জুতা পরে, ন্যাচারালি আমার চোখে পড়বে। এগুলো হাস্যকর কথা। প্রশ্ন হচ্ছে দুর্নীতি ঢাকার জন্য একটা লোক হয়ে যায়, স্বৈরাচার হয়ে যায়, কারণ বের হলেই বিচার হবে, সে কারণে। তো এখন এগুলো কতগুলো উপায় আছে। যেমন দুর্নীতি দূর করবেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 70% দুর্নীতি কমে যাবে, এবং সেটা আমাকে সরকার পাগল বলতে পারে। অর্থাৎ প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী যারা থাকবেন, এবং সংসদের মেম্বার যারা, পার্লামেন্টের মেম্বার যারা থাকবেন, মন্ত্রী মিনিস্টার যারা থাকবেন, ইভেন জনপ্রতিনিধি বলতে সবচেয়ে ছোট যেটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তারা যতক্ষণ যে দায়িত্ব পালন করবেন তাদের কোনো পাসপোর্ট থাকতে পারবে না। দেশি পাসপোর্ট থাকবে, সেটা সিজ করা থাকবে। কিন্তু যখন কারো বিদেশে যাওয়ার প্রয়োজন হবে, ট্রাভেল পাস নিয়ে যাবেন, কাজটা করে চলে আসবেন। কারণ সবাই আমরা দেখছি অমুক দেশের ভিসা, অমুক দেশের নাগরিকত্ব, এগুলি এনে বৈশা থাকে, দুর্নীতি করে পালায়। শুধু এটা একটা করুক, আমি নিশ্চিত করে বলে দিচ্ছি যে দুর্নীতি কমে যাবে। 1, 2 আসেন শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা। আগে প্রথম আসি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার জন্য। এই একই কথা বলি, প্রজাতন্ত্রের কর্মকর্তা যাদের কথা বললাম, এদের কোনো ছেলে মেয়ে লেখাপড়ার জন্য বিদেশ যেতে পারবে না। সচিব, আমলা টামলা এবং রাজনীতিবিদদের আমি নিশ্চিত করে বলে দিতে পারি 5 বছর পরে শিক্ষা খাত উন্নয়ন হবে। আসেন চিকিৎসা খাত, স্ত্রী পুত্র সন্তানরা, এই সমস্ত লোকের যাদের কথা বললাম, তারা কেউ চিকিৎসার জন্য বাইরে যেতে পারবে না। আপনি নিশ্চিত থাকেন উন্নয়ন হবে। তখনই আপনি বুঝবেন বিষয়টা কি। আমি একজন ভদ্রলোকের বাসায় গেছিলাম, উনি প্রাক্তন সচিব। যাওয়ার আগে যখন তার বাসায় যাচ্ছি, তার রাস্তাঘাট ভাঙা, স্ট্রিট ল্যাম্প নাই, কিচ্ছু নাই, বাতিঘর কিচ্ছু নাই। তারপর যখন তার ঘরটায় ঢুকলাম, প্রাসাদ তুল্য বাড়ি। বললাম যে কিরে ভাই, রাস্তায় বাতি নেই, এই সেই। দেখেন ভাই দেশটা কিভাবে চলছে। তা আমি বললাম যে ভাই, রাস্তার বাতির যে টাকা, রাস্তার যে টাকা, সব তো আপনাদের পকেটে, তাই আপনার বাড়ি প্রাসাদ তুল্য, কিন্তু রাস্তাঘাট ভাঙা।
তো বিষয়টা হলো ওইখানে আমরা যে সলিউশন চাই, আমরা যে সলিউশন দিতে চাই, সেক্ষেত্রে এগুলা আমাকে বললে অ্যাবনর্মাল বলবে। নো, আপনি জাস্ট সিজ করে রাখেন পাসপোর্ট, তারপরে যখন সে ক্ষমতার থেকে চলে যাবে গোয়েন্দা বিভাগ ইনকোয়ারি করে তদন্ত করে দেখে নির্দোষ, আপনি তখন তার পাসপোর্ট ফেরত দেন। তাইলে দেখবেন দেশটার উন্নয়ন অবশ্যই হবে, কোনো সন্দেহ নাই। কেন বলি, যদি সত্যি সত্যি আপনারা দেশটাকে গড়তে চান, আমি গত 16 বৎসরের আন্দোলন 12 বৎসরের আন্দোলন যদি আমি ছাত্রদেরকে সম্মান করি, সেলুটও জানাই। আবার ছাত্র যাতে ইগো প্রবলেম না হয়, আমার সামনে সমন্বয়ক আছে, আমি বহু টকশোতে বলেছি তোমাদের ট্রান্সপারেন্সি যদি নষ্ট হয় তোমরা থাকতে পারবা না, পরিষ্কার। সুতরাং আমি মনে করি এই যে ছাত্ররা যে কাজটা করছে, আন্দোলনটা পুরনো, আন্দোলনটা 12 বছরের, কোনো সন্দেহ নাই, কিন্তু টার্নিং পয়েন্টকে আপনাকে গুরুত্ব দিতে হবে। কীরকম? বাংলাদেশে 3টা অভ্যুত্থান আমি দেখেছি। একটা হলো এরশাদ সাহেবের অভ্যুত্থান, দ্বিতীয়টা 1996-এ খালেদা জিয়ার অভ্যুত্থান, তৃতীয়টা 24-এর অভ্যুত্থান। একটা অভ্যুত্থানও সাকসেসফুল হয় নাই যতক্ষণ পর্যন্ত প্রশাসন নেমে না আসছে। এরশাদের 90টা সাকসেসফুল হয়েছে যখন নুরুদ্দিন বলছে আই এম নো লঙ্গার উইথ ইউ। 96-তে আসেন যখন মেয়র হানিফের জনতার মঞ্চে নেমে আসছে, কারা? মহিউদ্দিন খান আলমগীর নেতৃত্বে এরা। তৃতীয়টা আসছে আর্মি চিফ এসে বলছে নো মোর কিলিং। বাট ছাত্রদের কৃতিত্ব আমি কেন দিচ্ছি? ওই জায়গাটায় নাম প্রশাসনকে নিয়ে আসার জন্য যে ত্যাগটা তারা করছে, যে রক্তটা দিছে, দ্যাট ওয়াজ ইম্পর্টেন্ট। এই যে রক্তটা দিছে, যার জন্য কার সন্তান মারা যায়, ওই আর্মি চিফের সন্তান, ওই পুলিশের সন্তান, ওই আমার সন্তান, এগুলা টাচ করছে। টাচ করে নাই শুধু পতিত সরকার শেখ হাসিনাকে। মানে আমার কাছে মনে হয় বাংলাদেশ সৃষ্টির পর থেকে এই উপমহাদেশ যদি আমি হিসাব করি, আমার কাছে মনে হয় না শেখ হাসিনার মতো একটা, শতভাগ বলবো না, যদি লক্ষর সংখ্যা ধরেন তাহলে লক্ষভাগ সম্পন্ন একটা অমানুষ আমার কাছে মনে হয় না দ্বিতীয়টা আসছে। সুতরাং রাজনৈতিক দলরা যতই বলুক ইউনূস সাহেবকে সমর্থন করে, আমি বিশ্বাস করি না। কেননা এই লোকগুলা সব দলের সাথে সম্পৃক্ত। তারা যদি ইউনূস সাহেবকে কোঅপারেট করতে চায়, তাহলে দল থেকেই বলতে পারে ইউ শুড নট ডু ইট, লেট হিম স্টে অ্যাটলিস্ট ফর 1 year or 2 year, হোয়াট এভার ইট ইজ, আমরা ইলেকশনের দিনে অপেক্ষা করব। ইউনূস সাহেবকে উনি বলছেন যে কেমন সরকার। ইয়েস, ইউনূস সাহেব বাংলাদেশে এই প্রথম আমি দেখলাম, বাংলাদেশে, পৃথিবীতে বোধহয় এই সরকার নাই আর, যে একটা সরকারের অর্ধেক সাংবিধানিক অর্ধেক অসাংবিধানিক, রাষ্ট্রপতি সাংবিধানিক আবার সরকার অসাংবিধানিক। পাশাপাশি যদি আপনি দেখেন বৈধতা, চরম বৈধতা ইউনূস সরকারের আছে। কিভাবে? প্রেসিডেন্ট পাঠাইলো সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্ট বলল এইরকম সিচুয়েশনে এটা হতে পারে, এরকম সরকার, এবং তাকে রাষ্ট্রপতি ওথ দিবে বলছে। এবং এই ওথ দেওয়ার কারণে ওনারা যেমন বললেন, ওথ দেওয়ার মানুষে সাংবিধানিক সরকার। কিভাবে হলো? সংবিধানে তো তত্ত্বাবধায়ক সরকারও নাই, অন্তর্বর্তীকালীন সরকারও নাই। আপনাদের ক্রাইসিস টাইমে সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট দিছে, এইভাবে চলেন। সুতরাং সংবিধান ইম্যাটেরিয়াল। পাশাপাশি আপনি যদি বলেন ইউনূস, যারা রাজনীতিবিদ যারা চায়, আমি আগেও বলছি এখনও বলি, আমি রাজনীতি করি না, আমার কাছে নির্বাচন ইম্পর্টেন্ট নয়। আমার কাছে ইম্পর্টেন্ট হলো কি, যে আমরা দেশটা গড়তে চাই। বাট রাজনীতিবিদরা নির্বাচন চায়, 100 ভাগ তাদের রাইট, কারেক্ট, 100 ভাগ, আমি একমত। কিন্তু প্রশ্ন হচ্ছে ইউনূস সাহেবের কাছে কি কোনো টাইম বাইন্ডিং ছিল? এই যে 106 ধারায় যখন তাকে দায়িত্ব দিল তাকে কিন্তু টাইম বাইন্ডিং দিছে কেউ? তাকে কি টাইম বেঁধে দিছে? টাইম বেঁধে দেয়নি। এখন টাইম বেঁধে দেয়নি, আবার যারা রাজনীতি তারা বলতেছে সংস্কার করার জন্য আমরা সময় দিব, পর্যাপ্ত এবং যৌক্তিক। এই যে টার্মগুলো ব্যবহার করতে সবাই, পর্যাপ্ত সময় কি, যৌক্তিক সময় কি। আবার যদি আমি ইউনূস সাহেবের দিকে তাকাই, উনি সেদিন যেমন এক জায়গায় বলে ফেলছে যদি সংস্কার না চায় রাজনীতিবিদরা, তাহলে আমি নির্বাচন দিয়ে চলে যাবো। অ্যাবসার্ড, উনি যাবেন না, কারণ উনি যাবেন না। কিন্তু উনি এটা বললেন কেন? মানে সব বিষয় যদি আপনি একত্র করেন, তাহলে আপনি দেখবেন যে কনফিউজিং কথাবার্তায় ভরা, ইনকনসিস্টেন্সি যাকে বলে। যে আমি আবারও বলছি যে রাজনৈতিক দলের সাথে মনে করেন এভরিডে আমি কথা বলবো। উনি একটা কথা বলছেন খুব ভালো, যে বিএনপির মতো লোকেরা যদি বলে তুমি এই অন্তর্বর্তী সরকারে অন্তর্ভুক্ত, তারা হবে না, কারণ তারা ক্ষমতায় যাওয়ার পার্টি। কিন্তু আরও পার্টি আছে যারা সরকারে অন্তর্ভুক্ত হইতে চায়। এবং আপনি কল্পনা করেন অন্তর্ভুক্ত হলে কী হবে। বিএনপি বাদ দিলাম, আমি বিএনপি বড় দল, নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার দল। অন্য যত দল আছে সব দলেতে একজন করে উপদেষ্টা বানান, কি হবে? গার্মেন্টস শ্রমিকরা বাসায় ঢুকবে, রিক্সাওয়ালা আন্দোলন থেকে বাসায় ঢুকবে, তিতুমির কলেজের বিশ্ববিদ্যালয় চালানো ডিমান্ড বাসায় চলে যাবে। বিএনপিতে ঢুকান, তাতেও কি চলে যাবে? যদি না যায় তাহলে বিষয়টা কি? আপনি তো আর যদি নিতে পারেন আপনারা সবাই, সেই বুদ্ধিটা দেন না অন্তর্বর্তী সরকারে, যে ভাই এরকম করলে পর ওরা ভিতরে চলে যাবে। নাই, আমি আগেও বলছি এখনও বলছি, তার এক বিষয় একটাই, রিমুভাল অফ ইউনূস। কারা চাচ্ছে, কেন চাচ্ছে, সেটা আমার কাছে মনে হয় আপনাদের বুঝতে বাকি থাকার কথা না। আমি তো বললাম কালকে আমাকে প্রধান উপদেষ্টা বানাক,
রিক্সাওয়ালারা আর পুলিশ টুলিশ সব মাঠে গিয়ে কাজ করবে, আজিজ বেড়ে বানাক মাঠে গিয়ে কাজ করবে। কারণ একটাই যে আমরা মোটামুটি কাছাকাছি পেয়েছি। আওয়ামী লীগের চেয়ে অবশ্যই এরা ভালো, কিন্তু মোটামুটি কাছাকাছি পেয়েছি। কিন্তু ইউনূস সাহেব হলো এমন একটা মজবুত ভিত্তি নিয়ে বসছে, তার সাথে কথা বলতে সাহস পায় না বহু লোক। আমি বহু লোক বলতে খালি দেশ না, দেশ ও বিদেশও আছে। সুতরাং এটা মাথায় রাখতে হবে। আমরা যদি চাই যে আমরা এটা গর্ব, তাহলে আমার কাছে মনে হয় রাজনীতিবিদদের উচিত আগায় আসা, ইউনূস সাহেবের উচিত ওয়েলকাম জানানো, অন্তত সুসম্পর্ক রেখে তাদেরকে বুঝিয়ে, দরকার হইলে যদি দেশটাকে ইউনূস সাহেবও করতে চান তাহলে ওনাকেও বুঝাইতে হবে, ভাই তোকে আল্লাহর দোহাই আমার কিছু সময় দে। আর যদি এরাও দেশটাকে করতে চায় যে আপনি আমাদের এই কথাগুলো শুনেন, দুইটা সমন্বয় করেন, তবে টার্গেট ইজ দ্যাট রিমুভাল অফ ইউনূস, নট ইলেকশন। ধন্যবাদ আপনাকে জনাব আবু হাসান রুবেল। ক্লাস্টার মব তৈরি হচ্ছে দেশে, 20-25 জন মিলে নৈরাজ্য সৃষ্টি করে দাবি আদায় করার চেষ্টা করছে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষককে বের করে দেওয়ার মতো ঘটনা আমরা বহু দেখেছি। এমন সংস্কৃতির দীর্ঘমেয়াদী প্রভাব কি এবং কি ধরনের প্রভাব পড়তে পারে এবং করণীয় কি? ধন্যবাদ আপনাকে। প্রথমে একটু আগের আলোচনা থেকে আসি, যে আমরা কিন্তু আসলে খুবই দ্বিতীয় আলোচনা যখন উপদেষ্টা পরিষদের সাথে হয়, তখন এই প্রস্তাবটা খুব সুনির্দিষ্টভাবে দিয়েছিলাম কিভাবে আসলে আন্দোলনের স্টেক হোল্ডার যারা রাজনৈতিক দলগুলো এবং মানে সরকারের ভেতরে যে দূরত্বের কথা তখনই আমরা অনুভব করছিলাম, যে আমাদের সঙ্গে না হলেও অন্য কোনো দলের সঙ্গে এই মানে সরকারের একটা দূরত্ব সৃষ্টি হচ্ছে, এটা আমরা বুঝতে পারছিলাম। তখন আমরা এটা দিয়েছিলাম যে সমস্ত রাজনৈতিক দল, তারপরে এখানে ছাত্র প্রতিনিধি যারা আছেন, নাগরিক প্রতিনিধিদের নিয়ে একটা রাজনৈতিক পরিষদ গঠন করা, যারা টাইম টু টাইম আসলে বসবে এবং তারা আসলে সরকারকে নানানভাবে সহযোগিতা করবে। সরকারকে শুধু এই মানে এই আন্দোলনগুলো থামানোর ক্ষেত্রে সহযোগিতা কিন্তু আমরা করেছি, এটা ওনারা হয়তো জানেন না, কিন্তু আন্দোলনগুলোর ক্ষেত্রে আমরা সহযোগিতা করেছি। আমাদের যেখানে সহযোগিতা করার ক্ষেত্র আছে সেখানে আমরা করেছি, এবং এই যে জায়গাগুলোতে আমরা সহযোগিতা করে যাচ্ছি, এবং এই সহযোগিতার ক্ষেত্রটা আরও বৃদ্ধি পেতে পারে যদি আসলে সরকার সবাইকে নিয়েই এই কাজগুলো করতে পারেন। এই জায়গাটা হচ্ছে একটা বিষয়, যে আসলে এই যে খণ্ড বিখণ্ড মব তৈরি হওয়া, এই জায়গা থেকে যদি আসলে এটার থেকেও হয়, এটা শুধুমাত্র তাকে উস্কে দেওয়ার ব্যাপারও না। মানুষের কাছে যখন বার্তা যায় যে এই সরকারের আসলে যথেষ্ট জনসমর্থন নেই, এই সরকারের অমুক না তমুক না, যখন সে দেখবে যে আসলে এই সরকারের সঙ্গে সকলেই আছে এবং এই সরকারের ভেতর দিয়ে আসলে সকলের মতামতটা প্রতিফলিত হচ্ছে এবং সরকারের সঙ্গে সবাই মিলে থাকছে, তখন সে কিন্তু এই সরকারকে যেভাবে দেখে, আর একটা সরকার তার সাথে তার বিপরীতে আছে, ও তার বিপরীতে আছে, এই যে যারা গেছে তারা বিপরীতে আছে, যদি আমরা অনেক অপর সৃষ্টি করতে থাকি তাহলে কিন্তু আসলে নিজেকে দুর্বল করতে থাকি। যখন আপনি কম অপর সৃষ্টি করবেন, কম শত্রু সৃষ্টি করবেন, তখন আসলে সে তত শক্তিমান হবে। এবং রাজনীতিতেও এই কথাটা বলা হয়, এটা জগতের সব জায়গায় এই সত্য, যে আসলে আপনি শত্রু কমাবেন আর বন্ধু বাড়াবেন, এইটাই আসলে পদ্ধতি, এবং এই পদ্ধতির ভেতর দিয়েই আসলে এই সমাধানের জায়গাগুলোতে আসা যাবে। এবং এই জায়গাটা মানে আমি বলতে চাই যে ধরেন আমরা অনেক কিছুরই আসলে একটা দীর্ঘমেয়াদী প্রভাব আছে, যেমন যে ধরনের ট্রমার ভেতর দিয়ে ছাত্ররা গেছে, মানে ছাত্ররা শুধু বলছি কেন, শ্রমিক, ছাত্র, সাধারণ মানুষ যে ট্রমার ভেতর দিয়ে গেছে, সেইটা একটা বিষয়। এই যে আজকে যেমন নতুন করে এই একটু বিশৃঙ্খল পরিবেশ তৈরি হচ্ছে, সেটা আর একটা বিষয়। এইগুলো সব কিছুই আসলে মানসিকভাবে মানুষকে একটা সমস্যার ভেতরে ফেলে। তাহলে এইগুলোর ট্রমার একটা মানে হিলিং প্রসেস আসলে সবসময় দরকার হয়, এবং এটা মানসিকভাবে একটা হিলিং প্রসেস দরকার হয়, এবং এটা রাজনৈতিক প্রক্রিয়ার ভেতর দিয়েও হিলিং প্রসেস দরকার হয়। যেমন এই মুহূর্তেই যদি আপনি যারা এই হত্যাকাণ্ডগুলোর জন্য দায়ী তাদের বিচার যদি দেখতে পায়, তাহলে কিন্তু মানুষের ভেতরে এক ধরনের শান্তি হয়। তাহলে এই যে মানে একটা দুইটা বিচারও যদি সরকার করতে পারে, তাহলে মানে প্রথমে আর কি, মানে আমি বলছি যে এটা প্রথমে যদি একটা দুইটা বিচারও করতে পারে, মানুষের ভিতরে এক ধরনের স্বস্তি ফিরে আসে, এবং তারা বুঝতে পারে যে তার সাথে যে অন্যায় হয়েছে সে অন্যায়ের বিচার করা হচ্ছে। ধরেন যে ধরনের দুর্নীতির ঘটনাগুলো ঘটেছে, এগুলো যদি স্পেসিফিক কেস টু কেস যদি আপনি দেখেন, তাহলে সেটা যদি কিছু বিচার হয়, তাহলে কিন্তু মানুষের ভিতরে এক ধরনের স্বস্তি ফিরে আসে। আপনি আলুর দাম বলেন আর বেগুনের দাম বলেন আর ইয়ের দাম বলেন, এইটার দাম যখন কমে আসছে তখন কিন্তু কোনো ক্ষেত্রে কমে আসছে এবং কোনোটা বেড়ে গেছে আবার।
তাহলে এই যে এই জায়গায় যদি আপনি একটা স্বস্তি ফিরিয়ে নিয়ে আসতে পারেন তাহলে মানুষের ভিতরে একটা হিলিং হয়। আবার আপনি এটার আর্ট কালচার অমুক তমুক এগুলোর মাধ্যমেও এক ধরনের মানুষের হিলিং হয়। ফলে এই সমস্ত ক্ষেত্রেই আসলে আমাদের অনেক কাজ করার আছে এবং আমি মনে করি যে আসলে দেশটাকে নতুন করে যে গড়তে হবে আমাদের, সেটা আসলে একটা জাতীয় ঐক্য ছাড়া সম্ভব না। এবং এই জাতীয় ঐক্যটা আন্দোলনের সময় আমাদের যে ঐক্যটা আমরা দেখিয়েছি এখনও মাঝে মধ্যে আমরা দেখাচ্ছি, এই যেটা আজিজ ভাই উদাহরণ দিলেন যে ওই 10ই নভেম্বর আমরা দেখিয়েছি। আমি বলবো যে দুর্গাপূজার সময়ও আমরা একটা দেখিয়েছি যে বাংলাদেশে এই মানে এই সাম্প্রতিক সময়ে সবচেয়ে ভালো দুর্গাপূজা হয়েছে, কোনো ধরনের ভায়োলেন্স ছাড়া এই সময় দুর্গাপূজা হয়েছে। এটা একটা উদাহরণ এবং এটাতে আমরা সকলেই সচেতন ছিলাম এবং সব জায়গায় সরকারও সচেতন ছিলেন। এই সমস্ত ক্ষেত্রে আমরা খুবই ভালো উদাহরণ তৈরি করতে পারি। ফলে আমরা যে একত্রিত হলে বাংলাদেশে একটা নতুন সম্ভাবনার জায়গায় বাংলাদেশকে নিয়ে যেতে পারি সেটা প্রমাণিত। ফলে আমাদের ঐক্যের যতগুলো ভিত্তি তৈরি করা যায়, যতগুলো প্রতিষ্ঠান তৈরি করা যায়, যেভাবে আসলে এটা করা যায় সেটা তৈরি করাটাই জরুরি বলে আমি মনে করি। কেউই মানে নিজের মানে ক্ষুদ্র স্বার্থ দিয়ে যদি পরিচালিত না হয়ে এটাকে জাতীয় স্বার্থ হিসেবে আমরা যদি নিয়ে আসি তাহলে সবাই এই জায়গায় এক থাকলে আমরা এই সামনের দিনে এগোতে পারবো বলে আমি আশা করি। ধন্যবাদ আপনাকে। আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে। জনাব নাজমুল হাসান, সবাই বলছে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে শুধু গণঅভ্যুত্থানের স্পিরিটই ব্যর্থ হবে না, জাতিগতভাবেও পরাজয় ঘটবে। সুতরাং রাষ্ট্র মেরামতে সবার অংশগ্রহণ এবং সহযোগিতা নিশ্চিত করতে করণীয় কি? দাবি কিংবা আন্দোলনের আড়ালে সারা দেশে যে নৈরাজ্য ছড়িয়ে পড়ছে কিংবা তৈরি করা হচ্ছে তার নিয়ন্ত্রণের উপায় কি? ধন্যবাদ। আসলে এই অভ্যুত্থানকে টিকে রাখতে হলে সকল দলমত নির্বিশেষে সবার ঐক্যমত থাকা প্রয়োজন, সবার সহযোগিতা থাকা প্রয়োজন। এতে বিভেদ বা ডিস্টেন্স তৈরি হওয়ার কারণটা কি? দেখেন, আমরা যখন দেখতে পেয়েছি প্রায় 56 লাখ মানুষ পানিবন্দী হয়েছিল কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, ঠাকুরগাঁও, খাগড়াছড়ি থেকে 56 লাখ মানুষ পানিবন্দী, তখন আমরা রাজনৈতিক দলের থেকে বক্তব্য আছে যে আপনারা নির্বাচনী রোডম্যাপ দেন। আবার আমরা যখন দেখতে পেয়েছি এই বাংলাদেশের মানুষ, ছাত্র সমাজের ছাত্র, শিক্ষক, কৃষক, আইনজীবী, বুদ্ধিজীবী সকলের ঐক্যমতের ভিত্তিতে একটা যখন রাজনৈতিক দলগুলো অবশ্যই ছিল একটা অভ্যুত্থান হয়েছে, তখন আমরা দেখতে পাচ্ছি যে যাদের হাতে রক্ত লেগে আছে, 2000 অধিক মানুষ শহীদ হয়েছে, 50,000 অধিক বেশি আহত যোদ্ধা আছে যাদের এক হাত নাই, এক পা নাই, অনেকেই চিরতরে তার 2 চোখ হারিয়ে গেছে। যাদের কল্যাণে, যাদের দানবীয় আচরণের কারণে তাদের প্রতি তারা সহানুভূতিশীল দেখাচ্ছে। আজিজ ভাই বলেছিলেন যে স্বৈরাচার বা ফেসিস্ট পুনর্বাসন হতে পারে। আমি তো দেখতে পাচ্ছি ফেসিবাদকে পুনর্বাসন করার জন্য অনেকেই সহযোগিতা করছে, অনেকেই উঠে পড়ে লাগছে, তাদের জন্য একটা মায়া কাজ করছে। আমরা দেখি যে বাংলাদেশের অন্যতম বড় একটা রাজনৈতিক দল বিএনপি, আরেকটা রাজনৈতিক দল আছে জামাত ইসলাম, তাদের যে রিসেন্টলি যে বক্তব্য, তারা আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে কথা বলছে না, তারা আওয়ামী লীগের প্রতি উদারতা দেখাচ্ছে। এবং জামাতে আমির সে বলছে ফেসিবাদ বারবার বলবেন না, তারা ক্ষমা করে দিতে চায়। আমরা আসলে ছাত্র সমাজ বা একজন শিক্ষার্থী হিসেবে অনেক বেশি উদ্বিগ্ন হই তাদের বক্তব্য যখন এরকম আসে। যারা তাদের দলকে এত পরিমাণ স্টিম রুলার করেছে, নির্যাতন নিষ্পেষণ করেছে, তারা এখন তাদের প্রতি, ফেসিবাদের প্রতি, রক্তচক্ষুশীল দানবীয় শেখ হাসিনার প্রতি তারা একটু মায়া দেখাচ্ছে। তখনই আমরা মনে হচ্ছে যে আমরা যে ফেসিবাদ বিলোপ করতে চাই, আমরা একটা নতুন আকাঙ্ক্ষার বাংলাদেশ তৈরি করতে চাই, সেই বাংলাদেশের দিকে কি আমরা আদৌ আগাতে পারবো? সেই বাংলাদেশের দিকে কি আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে পারবো? যে আগাছা পরাগাছা যারা আছে সেগুলোকে আমরা সমূলে উৎপাদ করতে পারবো কিনা? আমি মনে করি আমাদের যেই একটা স্পিরিট ছিল, যে স্পিরিটকে লালন করে আমরা ফেসিবাদকে উৎখাত করতে পেরেছি, আমাদের রাজনৈতিক স্বার্থকে উপেক্ষা করে দেশের স্বার্থ, 18 কোটি মানুষের মুক্তির যে স্বাদ, সেই স্বাদের জন্য যেন আমরা সকল দলমত নির্বিশেষে একসাথে আসতে পারি, তাহলেই আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশে যেতে পারবো, তাহলেই আমরা স্বপ্নের বাংলাদেশে যেতে পারবো, তাহলেই আমরা যারা দুর্নীতি কমিশনের দায়িত্বে আছে তারা দুর্নীতি করবে না, রক্ষক যারা আছে তারা বক্ষ হবে না, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারো পেশি শক্তি হবে না। এবং একই সাথে আমরা দেখতে পারি একজন সাধারণ মানুষ, কৃষক, দিনমজুর, সেও তার নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারবে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আমরা আন্তর্জাতিক মানে নিয়ে যেতে পারবো। তো এর আগে যদি আমরা ধৈর্য রাখতে না পারি, এই সরকারকে আমরা সাংবিধানিক নাকি অসাংবিধানিক, নির্বাচিত কিনা, এই সরকারের সবচেয়ে বড় হচ্ছে 100% ম্যান্ডেট নিয়ে এই গভর্নমেন্ট আসছে। এই গভর্নমেন্ট 18 কোটি মানুষের গভর্নমেন্ট। নির্বাচিত গভর্নমেন্ট আসলে কি হয়, 60% হয়তো তার ম্যান্ডেট থাকে, 70% থাকে। এই গভর্নমেন্ট হচ্ছে পুরো বাংলাদেশের সকল 18 কোটি মানুষের গভর্নমেন্ট। সেক্ষেত্রে আমার মনে করি আমাদের সকলের দলমত নির্বিশেষে গভর্নমেন্টকে সহযোগিতা করা দরকার। যেখানে তাদের দুর্বলতা আছে সেখানে সদ্ব্যবহারের কথা বলা উচিত, সমস্যাগুলো আমরা সমাধান করতে পারি। কিন্তু ইনে বিনে যদি আমরা ফেসিবাদকে কায়েম করতে চাই, এখনই আমরা চাঁদাবাজি, টেন্ডারবাজি করি, ওই যে টয়লেটের জন্য ইজারা নিয়ে মারামারি করব, বাস দখল করব, বা বিভিন্ন রকম দখলদারিত্ব করতে চাই, তাহলে তো আর আমরা সেই একই কাজে চলে আসছি।
তা আমি মনে করি আমাদের রাজনৈতিক দলগুলো যারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার তাদেরকে আরো বেশি ধৈর্যশীল যদি হইতে পারি তাহলে আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশে পৌঁছাতে পারবো। ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, দীর্ঘদিনের অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, দলবাদী, স্বজনপ্রীতি আর দাম্ভিকতার কারণে দেশ যে খাদে পড়েছে তা থেকে টেনে তুলতে সময়ের প্রয়োজন। সবার সহযোগিতা ছাড়া রাষ্ট্র মেরামতের বিশাল কর্মযজ্ঞ সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব নয়। বিপুল প্রাণের বিনিময়ে সংস্কারের যে সুযোগ জাতির সামনে তৈরি হচ্ছে, দাবির মিছিল কিংবা নৈরাজ্যের কারণে তা যাতে ব্যর্থ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। বিরোধ ও দূরত্ব দূর করে ছাত্র, অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য এবং মতৈক্য তৈরি করতে হবে। পতিত সরকারের মতো আন্দোলনকারীদের বিভিন্নভাবে ট্যাগ দেওয়ার প্রবণতা থেকে বেরোতে হবে। সরকারকে সবার আস্থা অর্জন করতে হবে। যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়নের পাশাপাশি অযৌক্তিক দাবির বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিতে হবে। রাস্তা অবরোধ করে জনগণকে জিম্মি করে দাবি আদায়ের যে প্রবণতা দেখা যাচ্ছে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। মবক্রেসি প্রতিরোধ করতে হবে, এমন মতামতই উঠে এসেছে আজকে আলোচনায়। দর্শক, আজ এ পর্যন্তই। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে সকাল 7:30। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।